হলে অবশ্যই পড়া হবে। পড়া হবে মানে উত্তর দেওয়া হবে ইয়াতে। আচ্ছা কনক, এটা হচ্ছে চেষ্টা করা হবে হয়তো তোমাদের সফটওয়্যারে কোনো হয়তো প্রবলেম হয়েছে, সফটওয়্যারটা ঠিক হয়ে যাবে হয়তো কদিন পরে, তখন হচ্ছে ইয়া হবে। এই আমরা এখানে ফিজিক্স ক্লাস নিচ্ছি না, ম্যাথ ক্লাস নিচ্ছি। ফিজিক্সের ক্লাসের কোশ্চেন ফিজিক্সের ক্লাসে করবা। মোহনা, এটা উদ্ভাসের সাথে কন্ট্যাক্ট করতে পারো। লাল সবুজে দাগানো বইটা পাও নাই কেন? আচ্ছা আমি এখনো কিছু তোমাদেরকে মানে স্ক্রিনে আসলে কিছু দেখানো হচ্ছে না, তো তোমরা এখন কিছু দেখতে পারবা না। যখন দেখানো হবে তখন ঠিকই দেখতে পারবা। অর্ঘ্য 1 মিনিট পরে স্ক্রিন শেয়ার করতেছে, তুমি এমনি ইন্ট্রো দাও। আচ্ছা ভাইয়া, ওকে। তো তোমাদেরকে ইন্ট্রোডাকশন আমি যেটা প্রতিবারই বলি, তোমরা হচ্ছে প্রতি সময় যেটা করো যে হচ্ছে তোমাদের নতুন এইচএসসি পরীক্ষা, যেহেতু তোমাদের এখন আমরা ধরে নিচ্ছি যে তোমাদের এইচএসসি পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদের তোমাদের এইচএসসি পরীক্ষার সময় তোমরা মানে এইচএসসি পরীক্ষার জন্য আর কি, যেহেতু পরীক্ষা তোমরা দাও নাই, তোমরা একটা ম্যাথের জন্য একটা বই পড়তা, যে কোনো বই যেটা তুমি পড়তে আর কি, সেই বইটাই তোমরা হচ্ছে আবার নতুন করে এখন একটু রিভিশন দিয়ে দিতে পারো। সেই বইটায় তোমার যে চ্যাপ্টারটা পড়ানো হবে, তোমার যদি চ্যাপ্টারটা খুব ভালোভাবে করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি ভালোভাবে না করা থাকে তাহলে তোমরা যেটা করতে পারো যে তোমরা হচ্ছে ওই বইটা একবার রিভাইজ করে ফেলতে পারো, যে যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে সেই বইতে তোমাদের যে যে প্রবলেমগুলো আছে, যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রবলেম আছে, ওগুলো তোমরা বই থেকে একটু প্রিপেয়ার করে নিলা। আর তারপরে তোমরা কোথায় চলে যাবা, তোমাদের একটা কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে বা দেওয়া হবে, যারা যারা পাইছো তারা তো ভালো, আর যারা যারা পাও না তারা পেয়ে যাবা। সেই কোয়েশ্চেন ব্যাংকে থেকে তোমরা চলে যাবা। কোয়েশ্চেন ব্যাংকে গিয়ে তুমি কোয়েশ্চেন ব্যাংকের প্রবলেমগুলো সলভ করবা। কোয়েশ্চেন ব্যাংক তোমাকে অবশ্যই সলভ করতে হবে। সো কোয়েশ্চেন ব্যাংকের যে প্রবলেমগুলো তোমার কাছে আছে, সেই প্রবলেমগুলা তোমাকে হচ্ছে সলভ করার পরে তোমাকে হচ্ছে যেটা করতে হবে যে তোমার মানে কোয়েশ্চেন ব্যাংকের যাওয়ার পরে কোয়েশ্চেন ব্যাংকে তুমি নতুন নতুন কিছু প্রবলেম পাবা। সেই প্রবলেমগুলো তুমি দেখবা যে যদি তোমার কাছে নতুন মনে হয় যে থিওরিটিক্যাল জিনিসগুলো তুমি জানো না, সেটার জন্য তোমাকে একটা প্রিপারেশন বুকও দেওয়া হবে। সেই প্রিপারেশন বুক থেকে তুমি হচ্ছে থিওরিটিক্যাল বিষয়গুলো দেখে নিবা। দেখে নেওয়ার পরে তুমি প্রিপারেশন বুকটা থেকে কি করবা, আবার আবার কোয়েশ্চেন ব্যাংকে যাবা। আবার কোয়েশ্চেন সলভ করতে করতে আবার যদি তুমি কোনো নতুন টাইপের প্রবলেম পাও, সেটা থেকে তোমার যদি থিওরিটিক্যাল জিনিস জানা না থাকে, সেটা তোমার প্রিপারেশন বুকে দেখবা আছে। প্রিপারেশন বুক থেকে তুমি আবার দেখে নিয়ে আবার কোয়েশ্চেন ব্যাংকে যাবা। এইভাবে তুমি হচ্ছে তোমার মানে কোয়েশ্চেন ব্যাংক এবং তোমার হচ্ছে প্রিপারেশন বুকের মধ্যে একটু ঘোরাফেরা করলে তুমি হচ্ছে দেখবা যে হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংকটা পুরোপুরি সলভ করলেই তোমার মোটামুটি তোমার ভার্সিটি ম্যাথের জন্য একটা মোটামুটি খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? তো আলটিমেটলি তোমার এখানে কিউএনএ তে তোমরা অনেকে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করতেছো, ঠিক আছে? সেই প্রশ্নগুলো কিউএনএ তে প্লিজ আজকে করবো না, ঠিক আছে? তোমরা হচ্ছে কিউএনএ তে শুধুমাত্র টপিক রিলেটেড প্রশ্ন থাকলে সেগুলো করবা, ঠিক আছে? তো আলটিমেটলি তোমার এখানে আমাদের অনেকে জিজ্ঞেস করছে যে কোন কোন ইউনিভার্সিটি কভার হবে ম্যাথের এগুলা। তো আমরা মোটামুটি তোমার যতগুলা ইউনিভার্সিটি তোমার আছে, যেগুলো হচ্ছে তোমার যেগুলো ঢাকা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর, জগন্নাথ, যেগুলো যেগুলো তোমার পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে, সেগুলোতে যে যে টাইপের কোয়েশ্চেন আসে সেগুলো আমরা মোটামুটি ক্লাসে কভার করার চেষ্টা করি যতগুলো পসিবল 2 ঘন্টায়। এবং যদি আমাদের কোনো কিছু এই 2 ঘন্টার ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে কোনো একটা টপিক আমরা কভার করতে পারি নাই, সেটা তোমার অবশ্যই প্রিপারেশন বুক আছে, সেখান থেকে তুমি সেই টপিকটাকে দেখে নিতে পারবে। এবং কোয়েশ্চেন ব্যাংকের মানে মোটামুটি ম্যাক্সিমাম প্রবলেমই আমরা এখানে কভার করার চেষ্টা করি। তো আলটিমেটলি তোমাদের আশা করি প্রবলেম হবে না। এবং তারপরে কোয়েশ্চেন ব্যাংকটা থেকে তোমরা কি বলে তোমরা হচ্ছে ওই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে করতে তোমার প্রিপারেশন বুকে গিয়ে তোমরা হচ্ছে কিন্তু রেজাল্ট গুলা মানে সেখান থেকে তুমি হচ্ছে দেখে নিতে পারবা তোমার কোনো থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার থাকলে। আর কিউএনএ তে আজকে তোমরা ফাইজলামি করে যত ইচ্ছা লিখো না কেন, আমি অ্যান্সার দিব না। তোমরা যদি শুধুমাত্র টপিক রিলেটেড প্রশ্ন আসে সেটাই তুমি শুধু অ্যান্সার পাবা। মানে এই কয়দিন ধরে আমি দেখতেছি যে তোমরা আমি একটু উত্তর দেই বলে তোমরা ইচ্ছা মতো মানে অপ্রয়োজনীয় প্রশ্ন করতে থাকো। আর আমার হচ্ছে মানে আমার তো হচ্ছে আসলে এত দায়ভার নাই যে তোমাদের অপ্রয়োজনীয় কোয়েশ্চেন আমি অ্যান্সার দিব, ঠিক আছে? সো আলটিমেটলি তোমাদেরকে শুধুমাত্র কিউএনএ তে টপিক রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটা দিবা, সেটা দিলে আমি কোয়েশ্চেন আনসার দিব। আদারওয়াইজ কোয়েশ্চেন ডিসমিস বা ডিলিট করে দেওয়া হবে, ঠিক আছে? শুধুমাত্র টপিক রিলেটেড প্রশ্ন কিউএনএ তে আনসার দেওয়া হবে চ্যাট বক্সে। ভাইয়া যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে সেটা তুমি চ্যাট বক্সে লিখে জানাবা, এটা কিন্তু কিউএনএ তে লিখবা না, ঠিক আছে? কিউএনএ তে শুধুমাত্র তোমার এই আজকে যে জিনিসগুলো পড়ানো হচ্ছে এগুলোর যে টপিক রিলেটেড প্রশ্ন আছে সেগুলো শুধুমাত্র তুমি আস্ক করতে পারো। তো ঠিক আছে সুমন ভাই, আপনি মনে হয় তাহলে শুরু করতে পারেন। ওকে অর্ঘ্য, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা শুরু করি। আর অনেকেই চ্যাট বক্সে সালাম দিয়েছিল, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের নতুন পর্বের প্রথম ম্যাথ ক্লাস। হ্যাঁ, নতুন পর্বটার ফার্স্ট পর্বের প্রথম ম্যাথ ক্লাস। তো অনেকেই কোশ্চেন করছিল যে ভাইয়া এটা কি শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য নাকি? তো অ্যাকচুয়ালি ভাইয়া
যদি আমি বলিও যে ঢাকা ইউনিভার্সিটির জন্য, তাতেও কোনো প্রবলেম নাই। কারণ কি? কারণ তুমি ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া মানে আসলে হোল সব জায়গার জন্য প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি আমরা যতটুকু লেকচার এখানে কভার করব সবকিছুর জন্য হয়ে যাবে। আর তুমি যদি শুধু ঢাকা ইউনিভার্সিটি বেসড প্রিপারেশন নাও, ওইটা নিলেই অ্যাকচুয়ালি তোমার সবকিছুর জন্যই হয়ে যাবে। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকার দরকার নেই। তো ঠিক আছে, আমরা একদম বিন্যাস সমাবেশটা, তোমরা যেহেতু মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, অনেক ক্ষেত্রে ম্যাথ অত গোছায় পড়ার টাইম পাও না। সো আজকে আমরা চেষ্টা করব একেবারে ডিটেলস বোঝানোর জন্য, মানে একটু একাডেমিক স্টাইলেও বুঝাবো, যাতে যেগুলা তোমাদের মানে নেসেসারি যেই থিওরি গুলো আছে পাশে পাশে হয়তো লিখে দিব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে ফেলি। শুরুতেই হচ্ছে প্রাথমিক আলোচনা রাখছি। তো দেখো আমরা শুরু করি। আমরা এই ব্যাপারগুলো সবাই জানি যে NPR, এই ফর্মুলাটাকে আমরা কিভাবে লিখি? n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমরা কি বলি? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক বস্তুকে নিয়ে কতভাবে সাজানো যায়। মনে রাখবা p ফর পারমিউটেশন, p ফর পারমিউটেশন, বা আমরা এটাকে কি বলি? বিন্যাস, পারমিউটেশন বা বিন্যাস। তো এই যে NPR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এখানে একটা এমসিকিউ আসে। এমসিকিউটা কি? যে n এর মানটা কেমন হওয়া উচিত? উত্তর হচ্ছে n গ্রেটার দ্যান ইকুয়াল টু r হওয়া উচিত। ওকে, এমসিকিউতে আসবে যে NPR এর জন্য কোন শর্তাধীনে এই সূত্রটা খাটবে? n গ্রেটার দ্যান ইকুয়াল টু r। তো ধরো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আরেকটা হচ্ছে NCR। সি মিন কি? সি মিন হচ্ছে কম্বিনেশন, সি মিন কম্বিনেশন, বা আমরা এটাকে বলবো সমাবেশ। তাহলে এই সমাবেশের ফর্মুলাটা ছিল এমন: n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, সেইটাকে আমরা এইটার জন্য কোন শর্তটা প্রযোজ্য? n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তো আমি এটাকে ধরো 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন আমি যদি 1/2 করি তাহলে কি দাঁড়ায় দেখো? NPR বাই হচ্ছে NCR ইকুয়াল টু, NPR এর জন্য আছে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন খেয়াল করো ক্যালকুলেশনটা কি হবে। সো এখানে দেখো NPR বাই NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, উপরে যাবে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল। এখন কাটাকাটি যায়, এইটার সাথে এইটা, n ফ্যাক্টোরিয়ালের সাথে n ফ্যাক্টোরিয়াল। তাহলে ফাইনালি পড়ে থাকবে NPR বাই NCR ইকুয়াল টু হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারবো NPR ইকুয়াল টু NCR ইন্টু r ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাকে আমরা বলি বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক। মাঝে মাঝে দেখবা এমসিকিউতে দিয়ে যায় যে নিচের কোনটা বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তাহলে এই সূত্রটাকে আমরা কি বলতেছি? যে বিন্যাস ও সমাবেশের মধ্যে, বিন্যাস ও সমাবেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এটাই হচ্ছে বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক। এখন এই বিন্যাস আর সমাবেশ এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে সিকোয়েন্স বা অর্ডার। ঠিক আছে, সিকোয়েন্স। সুফিয়ান ভাই ভিডিওটা একটু অফ করেন আপনার, হ্যাঁ। সিকোয়েন্স বা অর্ডার। জি ভাই। আচ্ছা, সিকোয়েন্স বা অর্ডার, হ্যাঁ। তাহলে বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্সটা হচ্ছে সিকোয়েন্স বা অর্ডার, অর্থাৎ কোন লেটারটা আগে আর কোন লেটারটা পরে, হ্যাঁ। কোনটা আগে কোনটা পরে, কোনটা আগে বা কোনটা পরে। তার মানে এই বিন্যাসের ক্ষেত্রে বেসিক ডিফারেন্স, এখানে কার জন্য সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট? বিন্যাসের জন্য। তার মানে যার জন্য সিকোয়েন্স ইম্পর্টেন্ট, কে আগে কে পরে, সেটাই হচ্ছে বিন্যাস। আর যেখানে সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট হবে না, অর্থাৎ কে আগে কে পরে এই জিনিসটা ইম্পর্টেন্ট হবে না, তাদেরকে আমরা বলবো সমাবেশ। এরপরে আমরা কিছু কিওয়ার্ড লিখে নিতে পারি, খেয়াল করো।
ধরো হচ্ছে বিন্যাসে কি কি কিওয়ার্ড থাকে, বিন্যাসে এরকম থাকে সাজানো। তারপরে ধরো একটা ওয়ে তো হচ্ছে যে তুমি এমনিতেই বুঝলা যে কোনটা কোনটা বিন্যাস হবে, সিকোয়েন্স ইম্পর্টেন্ট হইলে বিন্যাস। আবার তোমার যদি মনে হয় যে আমি কিছু জিনিস মনে রাখবো যে যেগুলা দিয়ে আমি আইডেন্টিফাই করে ফেলবো যে এই কথাগুলা থাকলে বিন্যাস, এই কথাগুলা থাকলে সমাবেশ, তাহলে সাজানো, তারপরে হচ্ছে শব্দ গঠন, সংখ্যা গঠন, পুনর্বিন্যাস, তারপরে চক্রাকার বিন্যাস। ঠিক আছে, এই কথাগুলো থাকলে আমরা বুঝবো বিন্যাস করতে বলতেছে। আবার সরাসরি হচ্ছে শুধু বিন্যাসও চায়। এরপরে হচ্ছে সমাবেশ। তো সমাবেশের জন্য আমরা কি করি? দল গঠন, কমিটি গঠন, অক্ষর বাছাই, তারপরে যে কোনো জ্যামিতিক কাঠামো, যে কোনো জ্যামিতিক কাঠামো, হ্যাঁ, যে কোনো জ্যামিতিক কাঠামো। এই জ্যামিতিক কাঠামোগুলা কি? ধরো এমন হতে পারে যে ত্রিভুজ, চতুর্ভুজ, ঠিক আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, কর্ণ, হ্যাঁ, এইগুলা হচ্ছে বেসিক্যালি জ্যামিতিক কাঠামো। আর তাহলে বিন্যাসে এই ওয়ার্ড গুলা থাকবে, সমাবেশে এই ওয়ার্ড গুলা থাকবে, হ্যাঁ। আর আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার হইতে হবে যে কখন তুমি গুণের কাজ করবা, হ্যাঁ, কখন গুণের কাজ করবা। তো আমি একটা সিম্পল লজিক দেখাই। ধরো তুমি এখন আছো ঢাকাতে, ঢাকা থেকে তুমি যাও, তুমি চাও হচ্ছে রাজশাহীতে যাবা, ঢাকা থেকে রাজশাহীতে যাবো কিন্তু মাঝখানে পাবনা হয়ে যাবা, ওকে, মাঝখানে পাবনা হয়ে যাবা। তার মানে এখন আমি ধরে নিলাম যে ঢাকা থেকে তুমি পাবনা যেতে পারো, ধরো বাসে করে যেতে পারো, ধরো মোটর সাইকেলে করে যেতে পারো, আমি সাইকেল নাম দিলাম। আবার এমন হতে পারে যে তুমি ট্রেনে করে যেতে পারো, ঢাকা থেকে পাবনাতে ট্রেনে করে যেতে পারো। তাহলে এখানে উপায় সংখ্যা কয়টা? তুমি ঢাকা থেকে পাবনাতে যাচ্ছ 3 উপায়ে। আবার পাবনা থেকে রাজশাহীতে তুমি চাইলে এমন হতে পারে যে তুমি আবারও ট্রেনে যেতে পারো, চাইলে ধরো বাসে যেতে পারো। তাহলে এখানে হচ্ছে উপায় সংখ্যা হচ্ছে 2টা। তাহলে আমি যদি বলি যে ঢাকা থেকে রাজশাহীতে তুমি মোট কত উপায়ে যেতে পারবা, তো তোমার কাছে এখানে আছে 3 আর 2, তুমি চাইলে গুণ করতে পারো, চাইলে যোগ করতে পারো। তাহলে এখন আসলে আমি কি করব খেয়াল করে দেখো তো ভাই, যদি এখান থেকে বাস সিলেক্ট করো, তাহলে বাস, এখানে এই বাসটা সিলেক্ট করলে বাস, ট্রেন, তারপরে বাস, বাস, এভাবে যাইতে পারো। আবার তুমি ট্রেন সিলেক্ট করলে এখান থেকে, তাহলে ট্রেনের সাথে ট্রেন নিতে পারো, আবার ট্রেন নিতে পারো, আবার ট্রেনের সাথে বাস নিতে পারো। আবার তুমি এখানে সাইকেল সিলেক্ট করলে, মোটর সাইকেল সিলেক্ট করলে এখানে তুমি সিটি নিতে পারো, এখানে তুমি সিবি নিতে পারো। সো আমি বুঝতেই পারতেছি টোটাল উপায় সংখ্যা হচ্ছে 6টা। তার মানে এখানে গুণের কাজ হয়েছে। সো আমরা এখন ভালো মতো মনে রাখবো যে একটা নোট লিখে দিচ্ছি, এই নোটটা মনে রাখলে আর গুণ নিয়ে কনফিউশন হবে না। যে একটি কাজ যদি অনেকগুলি স্টেপে কমপ্লিট হয়, একটি কাজ যদি অনেকগুলি স্টেপে কমপ্লিট হয়, একটি কাজ যদি অনেকগুলি স্টেপে কমপ্লিট হয়, প্রত্যেকটা স্টেপের অপশনগুলি গুণ করব, অপশনগুলি গুণ করব। তাহলে দেখো আমাদের এখানে কাজটা 2 স্টেপে কমপ্লিট হয়েছে, হ্যাঁ। তা এই স্টেপে, ফার্স্ট স্টেপে অপশন 3টা, সেকেন্ড স্টেপে অপশন 2টা। তাহলে প্রত্যেকটা স্টেপের অপশন গুলাকে আমরা গুণ করলে নির্ণয় আনসারটা পেয়ে যাব, ওকে। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ভাইয়ারা তোমরা ক্লিয়ার হইছো নাকি? একটু সি লিখে দাও চ্যাট বক্সে গুণের ব্যাপারটা। এই একটা কথা মনে রাখলেই হবে যে একটা কাজ যদি অনেকগুলা স্টেপে কমপ্লিট হয়, প্রত্যেকটা স্টেপের অপশন গুলাকে আমি কি করব? গুণ করে দিলেই আনসারটা হয়ে যাবে, ওকে, গুণ করে দিলেই আনসারটা হয়ে যাবে। এবার আসো তাহলে একটু যোগের ব্যাপারটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ। একজন বলছে একটু আরেকবার, আচ্ছা ভাইয়া, কারণ পুরা ম্যাথ জুড়ে যেহেতু আসলে বিন্যাস সমাবেশ মানে যোগ বিয়োগের কাজ, তুমি গুণের কাজটা যদি ভালো মতো না বুঝো তাহলে প্রত্যেকটা জায়গায় তোমার কনফিউশন থাকবে। মানে আমি বলছিলাম যে ঢাকা থেকে রাজশাহী যাব, তো মাঝখানে পাবনা হয়ে যাব, হ্যাঁ, সরাসরি না। তো এই জন্য আমি ঢাকা থেকে শুরুতে পাবনায় গেলাম, বললাম 3টা উপায়, বাস,
ট্রেন, মোটরসাইকেল। আবার পাবনা থেকে 2 উপায়, ধরো ট্রেনে করে অথবা বাসে করে। তাহলে আমি বলতেছি ঢাকা থেকে পাবনাতে 3 উপায়ে, পাবনা থেকে রাজশাহীতে 2 উপায়ে। চাইলে তো আমি মনে মনে যোগও করতে পারতাম, কিন্তু যোগ কেন করি নাই? কারণ এই যে এরকম কোনো একটা কাজ যদি একাধিক স্টেপে কমপ্লিট হয়, তাহলে কখনো যোগ করা যাবে না, অবশ্যই গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? এই যে আমরা চেকার বক্স পাশেই লিখে দিচ্ছি। হ্যাঁ, এই যে বিটি, বিবি, টিটি, টিবি, ঠিক আছে, চেকার বক্সটা আমরা পাশেই লিখে দিচ্ছি। সো চেকার বক্সটা দেখলে তুমি ক্লিয়ার হবা। এই যে বাসের সাথে একবার ট্রেন, আবার বাসের সাথে একবার বাস, মানে ঢাকা থেকে পাবনাতে বাস যোগে আসে, তারপর ট্রেনে গেলা, আবার বাসে এসে বাসেই গেলা, আরেকটা বাসে গেলা, ট্রেনে এসে ট্রেনে গেলা, ট্রেনে এসে বাসে গেলা, তারপরে মোটর সাইকেলে এসে আবার ট্রেনে গেলা, মোটর সাইকেলে এসে বাসে গেলা। তো এই জন্য বলতেছি একটা কাজ যদি অনেকগুলা স্টেপে কমপ্লিট হয়, প্রত্যেকটা স্টেপের অপশন গুলাকে আমরা গুণ করে নিব। অনেকে ভাইয়া আমার মনে হয় একটু পরে জয়েন করছো, চাইলে তুমি আমার পরে ভিডিওটা দেখে নিবা, কারণ আমি যখন ক্লাসটা শুরু করছি তখন আরো 100 জন স্টুডেন্ট কম ছিল। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের হচ্ছে যোগের কাজ। যোগের কাজটা কখন করবা তুমি? যোগের কাজটা হচ্ছে যে এক স্টেপই যদি কমপ্লিট হয়ে যায়। ধরো তুমি ঢাকা থেকে সরাসরি কোথায় যাইতেছো? রাজশাহী যাচ্ছ। এখন আর কোনো ঝামেলা নাই, ঝামেলাহীন নিরন্তর পথ চলা। তুমি কি করবা? জাস্ট এক স্টেপে চলে যাবে। হয়তো এ নামক পথে যেতে পারো, বি নামক যানবাহনে যেতে পারো, সি নামক যানবাহনে যেতে পারো। জাস্ট এক স্টেপে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা কি করব? যোগ করে ফেলবো। তাহলে এখানে উপায় সংখ্যা কয়টা? 3টা। সো আমি বলে দিব যে কমপ্লিট ঘটনাগুলাকে যোগ করবা। কমপ্লিট ঘটনা মানে কি? তুমি যা চাচ্ছ তা যদি এক স্টেপই কমপ্লিট হয়ে যায়, তাহলে সেগুলোকে যোগ করা লাগবে। যেমন আমি ঢাকা থেকে সরাসরি রাজশাহী যেতে চাচ্ছি, এই যে যেই পথেই তুমি যাও তুমি রাজশাহীতে পৌঁছে যাবা। তাহলে এই একটা উপায়, এই একটা উপায়, এই একটা উপায়, তাহলে এই উপায় সংখ্যাগুলোকে তুমি যোগ করে দিবা, তাইলেই আনসার হয়ে যাবে। এবার বিন্যাস সমাবেশের কিছু বিষয় আমাদেরকে একটু মনে রাখা লাগবে। সেটা হচ্ছে যেমন তোমরা প্রায় প্রায় একটু ঝামেলা ফেস করো এই ব্যাপারগুলোতে। ধরো ভাই 5p2 লেখা আছে, এটাকে আসলে তুমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে লিখবা? অ্যাকচুয়ালি এই যে নিচে যে 2 আছে, 2 দ্বারা বোঝায় দুইটা উৎপাদক। এখানে তুমি লিখতে পারবা 5 × 4। হ্যাঁ, দুইটা উৎপাদক মানে শুরু হবে 5 দিয়ে, তার থেকে 1 কমায় লেখা লাগবে। মানে ব্যাপার হচ্ছে ধরো তোমার 6p3 আছে, তার মানে 3টা উৎপাদক, নিচে যেটা থাকে সেই কয়টা উৎপাদক, তাহলে 6 × 5 × 4 মানে 1 করে কমায় কমায় লেখা লাগবে। যদি আমি বলি যে 10p3, তাহলে কি হবে? শুরু হবে 10 দিয়ে, তারপরে তুমি 1 কমায় লিখবা 9, তারপরে তুমি 1 কমায় লিখবা 8। যদি আমি এখানে করতাম 10p4, তাহলে নিচে যেহেতু 4 আছে মানে 4টা উৎপাদক লিখবা, শুরু হবে 10 দিয়ে, তারপরে 1 করে কমতে থাকবে। এইভাবে আমাদের করলেই হয়ে যাবে। তাহলে এটা ছিল NPR এর জন্য। তাহলে আমি যদি তুমি খেয়াল করো যে এটা যদি হয় NP5, সো আমি এটাকে কি লিখতে পারি? শুরু হবে n দিয়ে, তারপরে 1 করে কমায় লেখো, কত পর্যন্ত যাবা একটু খেয়াল করে দেখো। আমার 5টা উৎপাদক নেওয়া লাগবে, 5টা উৎপাদক নেওয়া লাগবে। হ্যাঁ, 1 2 3 4 5, 5টা নেওয়া হয়েছে। এবং একটু ভালো করে মনে রাখবা, এইখানে 5 থাকলে তোমার কোন পর্যন্ত যাওয়া লাগবে? এই যে n-4 পর্যন্ত। তাহলে তুমি আমাদেরকে একটু চ্যাট বক্সে লিখে জানাও যে যদি NP10 থাকতো, তোমার লাস্টেরটা কত হইতো? সবাই জানাও তো। NP10 থাকলে লাস্টেরটা কি হইতো? n-9, তাই না? লাস্টেরটা হইতো n-9, মানে এখানে যা থাকবে লাস্টেরটা কি হবে? 1 কম থাকবে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, সবাই বুঝছো ব্যাপারটা? তাহলে আমরা বিন্যাসের ব্যাপারটা ক্লিয়ার। আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে সমাবেশ। সমাবেশে যদি এমন থাকে 10c2, এখানেও তোমার কাজটা এইভাবে করতে হবে যে নিচে 2 থাকা মানে দুইটা উৎপাদক, উপরে লিখবা 10 × 9 মানে 1 কমায়, আর নিচে যে 2 আছে এই 2 কে লিখবা এই 2 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল। আমি আবারও বলি, ধরো তোমার কাছে 10c3 আছে, 9 10-এ হায়ার ম্যাথে তোমরা যে দ্বিপদী বিস্তৃতিতে করছিলা, নিচে 3 থাকা মানে 3টা উৎপাদক, আর এই যে 3 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল, 3 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল। হ্যাঁ, তাইলে আমি যদি 10c4 লিখতাম, তাহলে তোমরা উপরে কি লিখতে? 4টা উৎপাদক 10 × 9 × 8 × 7, আর নিচে হতো 4 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল। ওকে, সো আশা করি এই ব্যাপারগুলো নিয়ে তোমরা আর কনফিউজড হবে না। হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়ে আর কনফিউজড হবে না। তো আসো এবার আমরা যেই ব্যাপারগুলো বুঝলাম,
সেটা নিয়ে এখন একটা আমরা পোল কোশ্চেন সলভ করে ফেলি। তাহলে এখানে একটা পোল আছে, আমি লঞ্চ করে দিচ্ছি, তাহলে তোমরা আনসার করার ট্রাই করো। বলা হচ্ছে n থেকে n-8 পর্যন্ত গুণ করছো, তাহলে এটা কত হবে? টাইম হবে 45 সেকেন্ড। পারার কথা সবার। একটু কেয়ারফুলি আনসার করো, হ্যাঁ, কেয়ারফুলি আনসার করলে ভুল হবে না। আচ্ছা, অনেকের হচ্ছে বলতেছো অপশন দেখা যাচ্ছে না, তোমরা কোয়েশ্চেনটা একটু স্লাইড থেকে দেখবা আর পড়লে তারপরে গিয়ে অ্যান্সারটা দিবা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর প্রবলেম হবে না। ঠিক আছে ভাইয়া, এই কোশ্চেন গুলা তোমরা হচ্ছে স্ক্রিন থেকে দেখে নিবা, আর আমাদের পোলে শুধু হচ্ছে আনসার দেখাবে। ঠিক আছে, পোলে শুধু আনসার দেখাবো। ওকে, তো অনেকে হয়তো জানতা না, এই জন্য আমি আরো 10 সেকেন্ড পোলটা রাখতেছি। সো তোমরা হচ্ছে যে স্ক্রিন থেকে কোশ্চেন দেখো আর পোলে আনসার দেখাও। তাহলে পোলটাকে আমরা এন্ড করে দিচ্ছি। তো তোমরা ম্যাক্সিমামই হচ্ছে কারেক্ট আনসার দিছো, উত্তর হচ্ছে সি নাম্বারটা। সি নাম্বার কেন আনসার হলো খেয়াল করো, এখানে দেখো এই যে এন থেকে শুরু হয়েছে, তাহলে কি আমি তোমাকে একটু আগেই বলছিলাম যে এনপি 5 হইলে যদি লাস্টে n-4 হয়, মানে এখানে 5 থাকলে যদি 4 হয়, তাহলে নিশ্চয়ই বুঝতেছো যে 9 থাকলে এখানে 8 হবে। হ্যাঁ, এনপি 9 মানে কি 9টা উৎপাদক, শুরু হবে n দিয়ে, n ইন্টু n-1, n-2, n-3, n-4, তারপরে 5, 6, 7, 8। দেখো গুণ করে দেখো, টোটাল স্ট্রাকচারে তুমি 9টা পাবা। হ্যাঁ, তো অনেকে আসো হয়তো একটু তাড়াহুড়া করতে যে ভুল করে ফেলছো। সো আশা করি ব্যাপারগুলো তোমাদের মনে থাকবে। হ্যাঁ, এইগুলা কিন্তু কোশ্চেন কিন্তু সহজেই করে। একটা হচ্ছে যে তোমার একটু কেয়ারফুল হওয়া লাগবে, এজন্য কিছু কোশ্চেন আছে তুমি এমনিতেই দেখবা যে হয়তো মানে পারতে গেলে কষ্ট হয়ে যাচ্ছে, আবার কিছু অঙ্ক সহজ দিবে, সেগুলোও যদি ভাই আমরা ভুল করে ফেলি, তাইলে ব্যাপারটা বেশি খারাপ হয়ে যায়। সো যেগুলো অ্যাটলিস্ট তোমার জানা জিনিস, পারার মতো, সেই জিনিসগুলো ভুল করা যাবে না। হ্যাঁ, তো যাই হোক, উদ্ভাসে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার যে ভুল ভ্রান্তি গুলা, এগুলা ভুল হইলেও তুমি যদি শুধরে যাও, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে যে কোন কোন জায়গাগুলাতে মানে তুমি খেয়াল করো না, এই জন্য ভুল হচ্ছে। সেরকম পরীক্ষাগুলা কন্টিনিউ দিলে বা পোলগুলা যদি তুমি আনসার করার ট্রাই করো, ভুল হোক ব্যাপার না, বাট ভুল হইলেও তুমি যদি বুঝতে পারো যে এই জায়গাগুলো তুমি ভুল করছো। এবার আসো শব্দ গঠন সংক্রান্ত প্রবলেম। বলা হচ্ছে ট্রায়াঙ্গেল শব্দগুলার বর্ণগুলা নিয়ে কতভাবে বিন্যস্ত করা যায়। সো আমি এইখানে ট্রায়াঙ্গেল যে শব্দটা, এখানে একটু ব্যঞ্জন বর্ণ কয়টা আছে দেখো তো, TRNGL, ব্যঞ্জন বর্ণ আছে 5টা, আর স্বরবর্ণ কয়টা আছে? 3টা আছে। তো শুরুতে 1 নাম্বারটা যখন আমি সলভ করব, এটা নিয়ে আমার কোনো রেস্ট্রিকশন নাই যে সবগুলা বর্ণ নিয়ে কতভাবে বিন্যস্ত করা যায়। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে টোটাল বর্ণ আছে 8টা এবং কোনো রিপিটও নাই। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টাতে 8টা বস্তুকে সাজানো যাবে কত উপায়? 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে কতভাবে বিন্যস্ত করা যায়? যতগুলা বর্ণ থাকবে তত ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করা যাবে। এবার ভাইয়া, এই যে 2 নাম্বার প্রবলেমটা খেয়াল করো, বলছে কতভাবে পুনর্বিন্যস্ত করা যাবে। পুনর্বিন্যস্ত মানে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা তুমি যখন এই যে 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে এই পুরা বর্ণগুলাকে সবগুলাকে নিয়ে সাজাইলা, হ্যাঁ, তো কতভাবে পুনর্বিন্যস্ত, আচ্ছা তোমাদের কনসেপ্টটা কেমন ক্লিয়ার দেখি তো, একটু চ্যাট বক্সে লেখো তো যে পুনর্বিন্যস্ত কতভাবে করা যাবে। এই কতজনের মনে আছে? আচ্ছা, এবার তোমাদেরকে আমি সিম্পলি একটা কোশ্চেন করতে চাই যে পুনর্বিন্যস্ত মানে এক বিয়োগ করা, এটা কতজন বিশ্বাস করো? সে বিবি লেখো। মানে পুনর্বিন্যস্ত মানে এক বিয়োগ করা, কতজন বিশ্বাস করো? বি লেখো। হ্যাঁ, আর যারা বিশ্বাস করো না তারা এন লেখো। একজন খালি বিশ্বাস করে না, 2 জন, 3 জন।
ওকে, ডান। আচ্ছা, এখন দুইটা এখানে যারা বিশ্বাস করো না তারাও ঠিক আছে অনেক ক্ষেত্রে, আবার যারা বিশ্বাস করো তারাও ঠিক আছে। তো ইনশাল্লাহ আজকের পর থেকে এই টপিক নিয়ে তোমাদের আর ঝামেলা থাকবে না। আসো আমরা ব্যাপারগুলোতে ক্লিয়ার হই, ঠিক আছে? সো তোমরা দুই রকমই আনসার দিছো, তবে দুইটাকেই বিশ্বাস করতে হবে, হবে না আবার হবে, দুইটাই হবে। আসো ক্লিয়ার হই আমরা। বলছে কতভাবে পুনর্বিন্যস্ত করা যাবে। মনে রাখবা, কোনো একটা ওয়ার্ড তুমি যখন নিবা, পুনর্বিন্যস্ত করা মানে হচ্ছে যে ওই ওয়ার্ডটা যাতে আর রিপিট না আসে। তুমি পুনর্বিন্যস্ত করা মানে পরের বার যখন বিন্যাস করবা, যেই ওয়ার্ডটা নিয়ে কাজ শুরু করছিলে এইটা যাতে আর না আসে, যেই ওয়ার্ডটা নিয়ে কাজ শুরু করছিলে এটা যাতে আর না আসে। এখন তুমি যখন এই ট্রায়াঙ্গেলটার সবগুলা বর্ণ নিয়ে বিন্যাস করবা, তখন হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল উপরে তুমি যে সাজাইছো এর মধ্যে কিন্তু ট্রায়াঙ্গেল নিজেও আছে। ওকে, এর মধ্যে ট্রায়াঙ্গেল আছে, এর মধ্যে ট্রায়াঙ্গেল নিজেও আছে, ট্রায়াঙ্গেল নিজে আছে। তুমি যখন সবগুলা বর্ণ নিয়ে বিন্যাস করছো, ট্রায়াঙ্গেল নিজে এর মধ্যে আছে। তাহলে পুনর্বিন্যাস মানে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটাকে এখন বাদ দিয়ে দেওয়া লাগবে, ট্রায়াঙ্গেল বাদে বাকি যা যা আছে সবগুলাই পুনর্বিন্যাসের মধ্যে পড়বে। এই জন্য তোমাকে কি করতে হবে, এইটার জন্য এক বিয়োগ করে ফেলা লাগবে। কারণ ট্রায়াঙ্গেলটা যেহেতু এই 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে, তাহলে পুনর্বিন্যস্ত মানে হচ্ছে যে এই ট্রায়াঙ্গেলটা আর আসতে পারবে না, এইটা বাদে যতগুলা বিন্যাস আছে সেটা নিবা। এবার ভাইয়া এই 3 আর 4 নম্বরে দেখো কিভাবে ব্যাপারগুলো আমরা বুঝাই। বলছে প্রথম স্থানে স্বরবর্ণ থাকবে, তাহলে টোটাল এখানে বর্ণ ছিল কয়টা? 8টা না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। খেয়াল করো, যদি ট্রায়াঙ্গেলটা রিপিট আসে তাহলে কিন্তু প্রথমে টি থাকতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতেছো, ট্রায়াঙ্গেলটা যদি থাকতেই হয় প্রথমে টি থাকা লাগবে। কিন্তু স্বরবর্ণ কয়টা আছে? 3টা, আই এ ই। এখন প্রথম স্থানে স্বরবর্ণ গুলা বসানো যাবে, দেখো তো 3টা স্বরবর্ণ আছে। চাইলে তুমি শুধু আই বসাইতে পারো, চাইলে এ বসাইতে পারো, অথবা ই বসাইতে পারো। তো আমি এভাবে বলবো, 3টা স্বরবর্ণ থেকে একটা তুমি এখানে বসাইলা, 3টা স্বরবর্ণ থেকে তুমি একটা বসাইলা। বসানোর পরে এবার বাকি ঘর ফাঁকা থাকে কয়টা? 7টা না? বাকি ঘর ফাঁকা থাকে 7টা। ওকে, তাহলে এই যে 7টা ঘরে তুমি যে কোনো একটা স্বরবর্ণ যদি এই ঘরে বসাও, তাহলে তোমার টোটাল 8টা বর্ণের মধ্যে কিন্তু বাকি থাকবে 7টা। তুমি তোর একটা এখানে বসানোর পরে বাকি থাকবে 7টা। সেই 7টাকে তুমি কিভাবে সাজাবা? 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাবা। হ্যাঁ, তুমি আমাদেরকে বলো যে প্রথমে তুমি যদি আই অথবা এ অথবা ই বসাইতা, তাহলে কখনো কি ট্রায়াঙ্গেল আনা সম্ভব? তোমরা চ্যাট বক্সে লেখো। যদি তুমি শুরুতে আই এ বা ই লেখো, কখনো কি ট্রায়াঙ্গেল বানানো আর সম্ভব? শুরুতে যদি আই এ বা ই থাকে, মানে ট্রায়াঙ্গেল ওয়ার্ডটা কি আর আসবে? তো চ্যাট বক্সে লেখো, যদি না আসে এন লেখো। কারণ শুরুতে তুমি যদি আই অথবা এ অথবা ই দিয়ে শুরু করো, তাহলে কিন্তু কখনোই ট্রায়াঙ্গেলটা আর আসবে না। তাহলে ভাইয়া তোমরাই বলো, এখানে কি আর এক বিয়োগ করার দরকার আছে? আমরা কি আর এখানে এক বিয়োগ করব? এখানে কিন্তু কখনোই আমরা কি করব না, এক বিয়োগ করব না। ওকে, তো এই জন্য আমার এখানে একটা বিয়োগ হচ্ছে না। কারণ কি? কারণ আমি বলছিলাম যে তুমি পুনর্বিন্যস্ত করবা, ঠিক আছে, অনেকের আইডিয়া যে পুনর্বিন্যাস মানেই মনে এক বিয়োগ করা লাগে। না ভাইয়া, মানে ইট ইজ কেস ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তোমাকে দেখতে হবে, মানে আমাদের বইতে হয়তো একটা এক্সাম্পল দেওয়া, কিন্তু তোমাকে যখন আমি এক্সাম্পলটা ভেরিফাই করে দিব, অনেক রকম কম্বিনেশন দিয়ে দিব, তখন তুমি ব্যাপারটা ক্লিয়ার হবে। তার মানে যখনই আমরা এরকম স্বরবর্ণ গুলাকে আগে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আর ট্রায়াঙ্গেল কখনোই বানানো সম্ভব না। সো এই কেসটা এক বিয়োগ হবে না। কিন্তু 4 নাম্বার কেসটা তুমি যদি একটু খেয়াল করো, বলছে ব্যঞ্জন বর্ণগুলাকে প্রথমে রাখতে হবে। হ্যাঁ, তো আমি আবারও 8টা লিখলাম, 1 2 3 4 5 6 7 8। তাহলে ব্যঞ্জন বর্ণ কারা কারা ছিল? টি, আর, এন, জি, এল। এখন ভাইয়া খেয়াল কর, এই যে 5টা ব্যঞ্জন বর্ণ আছে, প্রথম ঘরটা ফিল আপ করতে পারবা কিভাবে? 5p1 উপায়। 5টা থেকে যে কোনো একটা নিয়ে বাকি ঘর থাকবে 7টা, 7 ফ্যাক্টোরিয়াল উপায়। হ্যাঁ, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে যখন আর বসতেছে তখন ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না, যখন এন বসতেছে তখনও তৈরি হচ্ছে না, জি বসতেছে তৈরি হচ্ছে না, এল বসতেছে তৈরি হচ্ছে না। কিন্তু ভাই যখন একবার টি বসে যাবে, তখন কিন্তু একটা ওয়ার্ড ট্রায়াঙ্গেল তৈরি হওয়ার যা চান্স থাকবে। কারণ টিটা প্রথমে বসলো এখানে, বাকিগুলা র্যান্ডম যখন বসবে, তখন কিন্তু তোমার ট্রায়াঙ্গেলটা রিপিট চলে আসবে। তাহলে এখানে বলো এক বিয়োগ হবে কি হবে না? চ্যাট বক্সে লেখো, তোমরাই বলো, আমি বলবো না, তোমরাই বলো। এক বিয়োগ হবে কি হবে না?
তিনটা আরেকবার রিপিট করি। ওকে ভাইয়া, বলা হচ্ছে প্রথমেই তোমার ব্যঞ্জন বর্ণ রাখা লাগবে। তো ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 5টা না? তো 5টা থেকে তুমি যে কোনো একটা নিবা। কারণ এট এ টাইমে তুমি তো এই ঘরে একটাই বসাবা। 5টা থেকে যে কোনো একটা নিয়ে নিলা। তাহলে তোমার টোটাল বর্ণ কিন্তু 8টাই ছিল, টোটাল 8টাই ছিল। তাহলে একটা ঘর ফিল আপ হলে বাকি থাকবে 7টা ঘর ফাঁকা। 7টা ঘরে 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা সাজাই দিব। ওকে, তাহলে এক বিয়োগ। আচ্ছা অর্ঘ্য, আমি হচ্ছে চ্যাট বক্সটা দেখতে পারতেছি না, তুমি তো দেখো তোরা এক বিয়োগ লিখছে কিনা। আচ্ছা ভাইয়া দাঁড়ান, আমি তো আজকে জুমে এমন প্রবলেম হচ্ছে কেন, কেমন যেন আজকে যে জুমে ভাই আমার ক্লাসে বারবার করে মানে ভাই হ্যাং করতেছিল পুরা ভাই। হ্যাং হয়ে যাচ্ছে একেবারে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া, ওরা আমরা- ওরা ওরা হচ্ছে ওরা লিখছে যে হচ্ছে -1 হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়ারা, একদম ক্লিয়ার। হ্যাঁ, তুমি যদি একটু চিন্তা করে পড়ো ইনশাল্লাহ ঝামেলা হবে না। তো আজ থেকে আমরা কোনো মুখস্থ বিদ্যা না, ব্যাপার হচ্ছে বুঝে বুঝে পড়বা। যে যদি এরকম কোনো কন্ডিশন না দেয় যে স্বরবর্ণ গুলাকে প্রথমে রাখো বা ব্যঞ্জন বর্ণ গুলাকে প্রথমে রাখো, সরাসরি দিলে তো সমস্যা নেই, কিন্তু এরকম যদি কন্ডিশন দিয়ে দেয় তখন তোমাকে একটু ভেবে নেওয়া লাগবে। ওকে, তখন একটু ভেবে নেওয়া লাগবে। ওকে ভাইয়ারা, ঠিক আছে, তোমরা ক্লিয়ার আশা করি। এবার আসো আমরা নেক্সট প্রবলেমে যাই। এখন বলা হচ্ছে দেখো, অরেঞ্জ শব্দটির বর্ণগুলাকে যত প্রকারে সাজানো যায় তার কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে। তাহলে তোমরা এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি তোমরা অনেক করছো, যারা বিন্যাস সমাবেশের প্রবলেমগুলো সলভ করে শুরুতেই আসলে এই প্রবলেমগুলো দিয়ে তারা কাজ করে, একত্রে রাখা বিন্যাস, একত্রে না রাখা বিন্যাস। তো তোমাকে মনে রাখতে হবে যাদেরকে একত্রে রাখতে বলা হবে তাদেরকে একটা ধরো। এই যেখানে স্বরবর্ণ কোনটা কোনটা ও এ ই আছে, মনে রাখবা যাদেরকে একত্রে রাখতে বলা হবে তাদেরকে একটা বস্তার মধ্যে রেখে দিবা। বাকি বর্ণগুলা কি আছে? আর এন জি, বাকি বর্ণগুলো আছে আর এন জি। তাহলে যাদেরকে একত্রে রাখতে বলা হবে তাদেরকে একটা ধরো, একটা। আর ব্যঞ্জন বর্ণ আছে 3টা। তাহলে আমি বলবো টোটাল বর্ণ আছে 4টা। এই 4টা বর্ণকে সাজানো যাবে 4 ফ্যাক্টোরিয়াল উপায়। টোটাল বর্ণ আছে 4টা, 4টাকে সাজানো যাবে 4 ফ্যাক্টোরিয়াল উপায় ইনটু এই স্বরবর্ণগুলা নিজেদের মধ্যে সাজাবে কত উপায়? 3 ফ্যাক্টোরিয়াল। আমি একটু লিখে রাখলাম, স্বরবর্ণগুলি নিজেদের মধ্যে সাজাবে, নিজেদের মধ্যে সাজাবে। আশা করি এই কনসেপ্ট আসলে কারোই ঝামেলা হওয়ার কথা না। স্বরবর্ণগুলি নিজেদের মধ্যে সাজাবে। ওকে, তোমরা এগুলা পারো, আমরা জাস্ট তোমাদেরকে মনে করাই দিচ্ছি। তাহলে আমি আবারও একবার রিপিট করতেছি যে অরেঞ্জ শব্দটির বর্ণগুলাকে যত প্রকারে সাজানো যায় এর মধ্যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে তার বিন্যাস সংখ্যা। ভাই যাদেরকে একত্রে রাখতে বলা হয় তাদেরকে একটা ধরবা। যদি ব্যঞ্জন বর্ণকেও একত্রে রাখতে বলা হতো তাহলে ব্যঞ্জন বর্ণগুলোকে একটা ধরতাম। তো যাই হোক, আমাদের এখানে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বলছে এদেরকে একটা ধরছি। আর এখানে ব্যঞ্জন আছে 3টা, টোটাল বর্ণ হচ্ছে 4টা। 4টাকে সাজানো যাবে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এরপরে স্বরবর্ণগুলোকে আবার নিজেদের মধ্যে সাজানো যাবে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ওকে, তখন আমাদের টোটাল বিন্যাস সংখ্যা হচ্ছে এইটা, টোটাল বিন্যাস হচ্ছে এইটা। এবার আসুন, বলছে যে অরেঞ্জ শব্দটির বর্ণগুলোকে যত প্রকারে সাজানো যায় কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে না। তাহলে আমাকে কি করতে হবে? টোটাল বিন্যাসটা আগে নেওয়া লাগবে। টোটাল বিন্যাস নিব, বাদ দিব কি একত্রে রাখা বিন্যাস, বাদ দিব হচ্ছে একত্রে রাখা বিন্যাস। সো বুঝাই যায় এইখানে অরেঞ্জে কয়টা লেটার আছে? 6টা। তো 6টা লেটারকে সাজানো যাবে কত উপায়? 6 ফ্যাক্টোরিয়াল উপায়। এর মধ্যে একত্রে রাখা বিন্যাস কোনটা আছে? এই জিনিসগুলো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাইলেই আনসারটা হয়ে যাবে। সো ভাইয়ারা ক্লিয়ার কিনা একটু সি লিখে দাও, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু সি লিখে দাও চ্যাট বক্সে। আমার চ্যাট বক্স টোটালি কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, ভাই সি লিখছে ভাই ওরা সবাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু। আচ্ছা ঠিক আছে, আমরা তুমি তাহলে একটু চ্যাট বক্সটাও ফলো করে অর্ঘ। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি জিজ্ঞাসা করলে ওই সময় আমি হ্যাঁ, চ্যাট আমি বক্সে তখন করে জিজ্ঞেস দেবো। করে তুমি একটু রিপ্লাই দিয়ে দাও। জি ভাই। আচ্ছা এখন দেখো ভাইয়ারা, ডিরেক্টর শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায়। আর এই ওয়ার্ড প্রবলেম গুলা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই। এই বছরটা তোমরা রিটেনটাকে একটু স্পেশাল গুরুত্ব দিবা। মানে ব্যাপার হচ্ছে যে তুমি যদি এই উদ্ভাসে আমরা মানে উন্মেষে যে জিনিসগুলো আমরা পড়াচ্ছি, হ্যাঁ, এই স্লাইড গুলাও যদি ভালো মতো মনে থাকে তাইলেও ইনশাল্লাহ তুমি দেখবা ভালো পারতেছো। ওকে, এখন দেখো ডিরেক্টর শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায় যেখানে কোনো দুইটা স্বরবর্ণ পাশাপাশি থাকবে না। এখানে স্বরবর্ণ কে কে আছে? আই আছে, ই আছে, ও আছে। হ্যাঁ, স্বরবর্ণ আছে 3টা।
আর ব্যঞ্জন বর্ণ কারা কারা আছে? ডি আছে, আর আছে, সি আছে, টি আছে, আর আছে। তাহলে মানে দুইটা স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, মিনিং হচ্ছে তুমি ভাই আগে ব্যঞ্জন বর্ণগুলোকে সাজাবা একটু ফাঁকা ফাঁকা করে। ডি আর সি টি আর, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে সাজাবা। তো তোমার রুলসটা হচ্ছে এমন যে এই যে ব্যঞ্জন বর্ণগুলো আছে আগে নিজেদের মধ্যে কত উপায়ে সাজাইতে পারে সেই জিনিসটা আগে তুমি দেখো। এই যে ডি আর সি টি আর এই ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে সাজাইতে পারবে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে ডিভাইডেড বাই দুইটা আর আছে। তাহলে এখানে কি করবে? 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিবা। এবং এই যে কাদেরকে পাশাপাশি থাকতে বলে নাই? স্বরবর্ণগুলোকে। এটার কাজ আমরা পরে করব, এটার কাজটা আমরা পরে করব। শুরুতে হচ্ছে মানে যাদেরকে পাশাপাশি থাকতে বলবে না তাদের কাজটা একটু পরে করব। শুরুতে তোমার কি হচ্ছে যে এই ব্যঞ্জন বর্ণগুলাকে তুমি সিরিয়ালে লিখলা, লেখার পর এদের নিজেদেরকে আগে বিন্যস্ত করে নিলাম। তাহলে লেটার আছে কয়টা? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5টাকে সাজানো যাবে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে, যার মধ্যে 2টা আর আছে। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিবা। এখন ভাইয়া খেয়াল করে দেখো তো এই ব্যঞ্জন বর্ণগুলার মাঝখানে ফাঁকা জায়গা কোথায় কোথায় আছে? ব্যঞ্জন বর্ণগুলার মাঝখানে এইটা একটা ফাঁকা জায়গা, এখানে তুমি একটা স্বরবর্ণ বসাইতে পারবা। এটাও একটা ফাঁকা জায়গা, স্বরবর্ণ বসানো যাবে। এইটাও একটা ফাঁকা জায়গা, স্বরবর্ণ বসানো যাবে। এইটাও ফাঁকা জায়গা, কারণ আমাদের বলছে স্বরবর্ণগুলা পাশাপাশি থাকবে না, তার মানে ব্যঞ্জনের গ্যাপে গ্যাপে বসাই দেওয়া লাগবে। চাইলে তুমি এখানেও বসাইতে পারো, এইখানেও বসাইতে পারো। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো স্বরবর্ণগুলা বসানোর জন্য ফাঁকা জায়গা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা ফাঁকা স্থানে 3টা স্বরবর্ণ দিয়ে পূরণ করা যাবে 6p3 উপায়ে। এই 6টা ফাঁকা স্থানে 3টা স্বরবর্ণ দিয়ে পূরণ করা যাবে 6p3 উপায়ে। তাহলে অবশ্যই আমরা গুণ করে দিব, কারণ ঘটনাটা কি মানে রিলেটেড ঘটনা, হ্যাঁ, একটার উপর আরেকটা নির্ভর করে, অবশ্যই আমরা এখানে গুণ করে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা ভাই ক্লিয়ার হইলে একটু চ্যাট বক্সে সি লিখে দাও। ক্লিয়ার হইলে একটু চ্যাট বক্সে সি লিখে দাও। কেউ কিউএনএ তে সি লিখবা না, হ্যাঁ, সব চ্যাট বক্সে লিখবা। অর্ঘ্য, একটু বলে দাও আমাকে। হ্যাঁ ভাইয়া, সি লিখছে অনেক ম্যাক্সিমামই। আচ্ছা, তারপর আমি কয়েকজন আরেকবার বলে দিই। কয়েকজন হ্যাঁ, কয়েকজন বলতেছে রিপিট করতে আর কি। আচ্ছা, আরেকবার রিপিট করে দিই, হ্যাঁ। তো স্বরবর্ণগুলা পাশাপাশি থাকবে না, হ্যাঁ। আগে তোমরা ওই যে অনেকে বই থেকে এটাও করে রাখে যে পাশাপাশি না থাকা, একত্রে না থাকা, এই দুটো জিনিসকে এক জিনিস ধরে। কিন্তু তুমি ভাই অবশ্যই এই প্রসেসে করবে ম্যাথটা, ওকে? পাশাপাশি না থাকলে এই প্রসেসে করবে। শুরুতে দেখো স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, এর কাজটা তুমি পরে করবে। স্বরবর্ণ বাদে আগে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে তুমি সিরিয়ালে লিখে নিবা। ডি আর সি টি আর লিখে নিলা। এরা ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে সাজাবে এত ফ্যাক্টোরিয়াল উপায়ে। এরপরে তুমি দেখবা এই ব্যঞ্জন বর্ণের গ্যাপে গ্যাপে ফাঁকা জায়গা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কেন ফাঁকা জায়গা দরকার হইলো? কারণ স্বরবর্ণগুলাকে তো তুমি একসাথে বসাইতে পারবা না। এই গ্যাপে গ্যাপে দেখো এখানে একটা বসাইলা, এখানে একটা বসাইলা, মাঝখানে একটা ব্যঞ্জন বর্ণ থাকলে তখন আর এই স্বরবর্ণগুলা কখনোই পাশাপাশি হচ্ছে না। সিমিলারলি এখানে তাহলে ফাঁকা জায়গা আছে 6টা। এই 6টা ফাঁকা জায়গায় কয়টা স্বরবর্ণ বসাইছো? 3টা। তাহলে আমি লিখে রাখলাম 6টি ফাঁকা জায়গায়, 6টি ফাঁকা জায়গায়, 6টি ফাঁকা জায়গায় 3টি স্বরবর্ণ দিয়ে পূরণ করছি। 3টি স্বরবর্ণ দিব, দিলে বিন্যাস সংখ্যা এটা, নির্ণেয় বিন্যাস সংখ্যা তো অবশ্যই এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এখন তোমাদের জন্য একটা পোল কোশ্চেন থাকতেছে, পোলটা আনসার করার ট্রাই করো। আমাদের পোল নাম্বার 2, ওয়েট, আচ্ছা পোল নাম্বার 2 দাঁড়াও, একটু চিন্তা করে আনসারটা করো, হ্যাঁ। পোল নাম্বার 2,
আচ্ছা অর্ঘ, পোল কি হ্যাং করছে নাকি? না ভাইয়া, করে নাই। ঠিক আছে। আপনার কি হ্যাং করছে ভাই? এটা কালকেও হয়েছে ভাই আমার। আমার হচ্ছে পোল হ্যাং, চ্যাট বক্স হ্যাং। আমার ওকে, ভাই আজকে কালকে এরকম হয়েছে ভাই, পোল হ্যাং, চ্যাট বক্স হ্যাং। এখন আজকে ভাই মাঝখানে চ্যাট বক্স হ্যাং হয়েছে ভাই। আমাদের ভাই পোল মাঝখানে কি ইন করে দেবো ভাইয়া? আমি হ্যাঁ আমি ভাই, করে পোলটা দিচ্ছি। এন্ড করে দেন, এন্ড করে দেন। আমার সব, হ্যাঁ, হোল আমি এন্ড সিস্টেম করছি। হ্যাং। হ্যাঁ হ্যাঁ। এটা তো চ্যাট বক্সটা ওপেন করলে ঝামেলাটা হচ্ছে, আর ওপেন করা যাবে না। যাই হোক, চ্যাট বক্স খুলেন না ভাই, এটা হ্যাঁ, আর সমস্যা হচ্ছে। ওপেন করবো না, ঠিক আছে। আমি রিপিট করে করে বুঝিয়ে দিব না, আর ওপেন না করে। আচ্ছা ঠিক আছে, এখন আমি শেয়ার রেজাল্টস দিলাম। দেখো তোমরা ম্যাক্সিমামই হচ্ছে ডি নাম্বার দিছো, এবং কারেক্ট আনসারটা ডি নাম্বারই। হ্যাঁ, কারেক্ট আনসারটা হচ্ছে ডি নাম্বার। আসলে তাহলে এক্সপ্লেনেশনটা দিয়ে দিবে। আর কারেক্ট আনসারটা হচ্ছে আমাদের ডি নাম্বার। শুরুতে বলছে দুইটা ব্যঞ্জন বর্ণ পাশাপাশি থাকবে না। তাহলে তোমাকে এটার কাজটা তুমি পরে করবে, ব্যঞ্জন বর্ণ পাশাপাশি না থাকার কাজটা আমরা কখন করব? পরে করব। শুরুতে তোমার ডিউটি হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ পাশাপাশি থাকবে না, এটার কাজ পরে। তুমি আগে স্বরবর্ণ গুলাকে নিয়ে নাও। স্বরবর্ণ কি কি আছে? আই আছে, ই আছে, ও আছে। তাহলে এই তিনটা স্বরবর্ণ গুলাকে সাজানো যাবে কত উপায়? 3 ফ্যাক্টোরিয়াল উপায়। তিনটা স্বরবর্ণকে সাজানো যাবে 3 ফ্যাক্টোরিয়াল উপায়। ব্যঞ্জন বর্ণ কারা কারা আছে? ডি আছে, আর আছে, সি আছে, টি আছে, আবার আর আছে। তাহলে এখন তুমি খেয়াল করো, এই তিনটা স্বরবর্ণের মাঝখানে গ্যাপ আছে কয়টা? গ্যাপ আছে 4টা। তিনটা স্বরবর্ণের মাঝখানে গ্যাপ আছে 4টা। এখন ভাইয়া তোমরা চিন্তা করো, এই 4টা গ্যাপে কি কখনো 5টা ব্যঞ্জন বর্ণকে বসানো যাবে? এটা তো কখনোই সম্ভব না। অ্যাটলিস্ট একটা জায়গায় তোমাকে 2টা বসানোই লাগবে। যে কোনো একটা জায়গায় তোমাকে 2টা বসানোই লাগবে। ফলে এই যে পাশাপাশি 2টা ব্যঞ্জন বর্ণ থাকবে না, এই ব্যাপারটা কখনোই এখানে সম্ভব না। কখনোই এটা সম্ভব না। তোমরা কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে সি লিখে দাও। যে এই যে যেহেতু আমাদের ফাঁকা স্থান কম আছে, তার মানে 4টা ফাঁকা স্থানে 5টা লেটার কখনোই বসানো যাবে না। আর অর্ঘ্য আমাকে একটু হ্যাঁ ভাই, ফিডব্যাক সি দিবে। আসছে অনেক অনেক, ওকে পুরো ওকে, তাহলে এটা কিন্তু অল খুব সি। সুন্দর একটা ম্যাথ ছিল। ঠিক আছে, সুন্দর ম্যাথ ছিল যে মানে কোনো কিছুর আনসার যে তুমি জাস্ট এটা লিখে দিলেই হবে, যে এই ম্যাথটা পসিবল না। মানে কখনোই 4টা ফাঁকা স্থানে 5টা মানে ব্যঞ্জন বর্ণ রাখা যায়, 5টা ব্যঞ্জন বর্ণকে বসানো যাবে না, এটাই আনসার। এটা লিখলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবে। ওকে, ডান। এবার আসো, বলছে অরেঞ্জ শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যাবে যেখানে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না হয়। তাহলে আমরা একটু ক্লিয়ার হই, আপেক্ষিক অবস্থান মানে কি? মানে হচ্ছে ধরো ব্যাপারটা এমন, যে এই যে আমরা যারা উদ্ভাসের টিচার, হ্যাঁ, উদ্ভাসের টিচার যারা আমরা আছি, তো আমাদেরকে কি বলা হয়? কো-হোস্ট বলা হয়। উদ্ভাসের টিচার যারা আছে কো-হোস্ট, হ্যাঁ। তো ধরো আমি যদি ক্লাসটা না নিই, তাহলে কোন ভাইয়া নিবে? অর্ঘ্য ভাইয়া। আমার সাথে যে ভাইয়াটা আছে, আমার যদি কোনো নেট কানেকশন প্রবলেম হয়, তাহলে নিবে অর্ঘ্য ভাইয়া। তাহলে এখন দেখো, আমরা টিচার আছি 2জন, তাহলে আমরা কি করতে পারি? যে অর্ঘ্য আর আমি 2জন কিন্তু রিপ্লেস করে করে নিতে পারি, হয় আমি নিব অথবা অর্ঘ্য নিব। তোমরা হচ্ছে স্টুডেন্ট। এখন তোমাদের যদি এমন হয় যে এই রুমে ক্লাস করতে প্রবলেম হচ্ছে, নেট কানেকশন প্রবলেম, উদ্ভাস উন্মেষ চাইলে তোমাকে কি করতে পারে? অন্য একটা রুমে ক্লাস করে দিতে পারে। তাহলে অন্য রুমে কি অন্য স্টুডেন্টরা আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কি করতে হবে? আমাদের কোনো টিচারের প্রবলেম হইলে নেট কানেকশনে, তাহলে এক টিচারের জায়গায় আরেক টিচার আসবে, রিপ্লেস ঘটবে। একজন টিচারের জায়গায় আরেকজন টিচারের রিপ্লেস ঘটবে। আবার স্টুডেন্টদের মধ্যেও যদি এরকম প্রবলেম ঘটে যে নেট কানেকশন প্রবলেম, উদ্ভাসের উন্মেষের হচ্ছে যে তাদের এই অনলাইন ক্লাস করতে ঝামেলা হচ্ছে, উদ্ভাস চাইলেই ধরো সাথে সাথে আবার অন্য রুমে যদি ট্রান্সফার করাই দেয়, হ্যাঁ। তার মানে আমরা ব্যাপারটা কেমন বুঝাইতে চাইছে? যে স্টুডেন্টরা স্টুডেন্টের সাথে এক্সচেঞ্জ করতে পারবে। স্টুডেন্টদের যে রুমগুলো আছে, স্টুডেন্টদের রুমগুলো স্টুডেন্টদের সাথে এক্সচেঞ্জ করবে, যে হ্যাঁ, আজকে তোমরা 1 নাম্বার রুমে ক্লাস করতেছো, হয়তো তোমাকে 2 নাম্বার রুমেও ক্লাস দেওয়া যেতে পারে। আবার টিচাররা কি করবে? নিজেদের নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করবে। তাহলে ভাই মনে রাখবা, আপেক্ষিক মানে সাপেক্ষতা, অর্থাৎ টিচারের সাপেক্ষে টিচারের এক্সচেঞ্জ হবে, স্টুডেন্টের সাপেক্ষে স্টুডেন্টের এক্সচেঞ্জ হবে। আপেক্ষিক বা সাপেক্ষতা বলতে কি বোঝায়? স্টুডেন্ট গুলি স্টুডেন্টের দ্বারা রিপ্লেস ঘটবে, কোহোস্ট বা টিচার টিচার গুলা টিচারদের দ্বারা রিপ্লেস ঘটবে। এটাই হচ্ছে আপেক্ষিক। অর্থাৎ টিচারগুলির সাথে এক্সচেঞ্জ করতে পারবে ক্লাসগুলি, স্টুডেন্টরা স্টুডেন্টের সাথে। তাহলে মনে রাখবা, এখানে ব্যাপারটা বোঝায় যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা মানে, ধরো এই যে 3টা স্বরবর্ণ আছে আর ব্যঞ্জন বর্ণ আছে 3টা, এখানে বুঝায় যে স্বরবর্ণগুলা স্বরবর্ণের সাথে এক্সচেঞ্জ করবে,
ব্যঞ্জন বর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সাথে এক্সচেঞ্জ করবে। ওকে, মানে ব্যাপারটা এমন কখনোই হবে না যে টিচার স্টুডেন্টের মানে ক্লাসরুমে চলে গেল, ক্লাস করতেছে আর স্টুডেন্ট এসে পড়াচ্ছে, এই ঘটনা এখানে অ্যাটলিস্ট পসিবল না। তার মানে আমরা বলবো এই স্বরবর্ণগুলো স্বরবর্ণের সাথে এক্সচেঞ্জ করতে পারে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, ব্যঞ্জন বর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সাথে এক্সচেঞ্জ করতে পারে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এটা একটু ভালো মতো মনে রাখবা যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা মানে স্বরবর্ণগুলা স্বরবর্ণের সাথে এক্সচেঞ্জ করবে, ব্যঞ্জন বর্ণগুলা ব্যঞ্জন বর্ণের সাথে এক্সচেঞ্জ করবে। তো টপিকটা ক্লিয়ার কিনা ভাইয়া, একটু চ্যাট বক্সে সি লিখে নাও। ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে সি লিখে নাও। অর্ঘ্য, জি ভাই, সি। ওকে ঠিক আছে। এবার আসো, ক্রম পরিবর্তন করবে না। হ্যাঁ, এই টাইপগুলো আসলে খুব ইম্পর্টেন্ট ম্যাথ। ট্রায়াঙ্গেল শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যাবে যেখানে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন হবে না। ট্রায়াঙ্গেল শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায় স্বরবর্ণের ক্রম পরিবর্তন হবে না। সো একটা শর্ট নোট আমরা একটু লিখে রাখবো। শর্ট নোটটা লিখে রাখি যে শর্ট নোটটা এমন যে যাদের ক্রম পরিবর্তন করব না, যাদের ক্রম পরিবর্তন করব না, তারা এক জাতীয়। যাদের ক্রম পরিবর্তন করব না তারা এক জাতীয়। খেয়াল করে দেখো এখানে বলছে স্বরবর্ণগুলার ক্রম পরিবর্তন করবা না। স্বরবর্ণগুলা কারা কারা আছে? আই এ ই। আর ব্যঞ্জন বর্ণগুলো আছে টি আর এন জি এল। ভাই ক্রম পরিবর্তন করবা না, এটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে এই যে এখানে তুমি আই দেখতেছো, এ দেখতেছো, ই দেখতেছো, তার মানে এর আগে সর্বদা আই থাকবে, ইর আগে সর্বদা এ থাকবে। এই সিকোয়েন্সটা সবসময় ঠিক থাকবে। ক্রম পরিবর্তন করবা না মিনিং হচ্ছে যে এর আগে অবশ্যই আই থাকতে হবে, ইর আগে অবশ্যই এ থাকতে হবে। সো আমরা বলতেছি ক্রম পরিবর্তন করবা না মিনিং হচ্ছে যে যাদের ক্রম পরিবর্তন করবা না তাদেরকে এক জাতীয় চিন্তা করো। ধরো এই তিনটা লেটারকে আমি একই রকম, ধরো তিনটাকে এ বিবেচনা করলাম, এক জাতীয় বিবেচনা করলাম। এখন এক জাতীয় বিবেচনা করলে লাভ কি? তাহলে আসলে লাভের এক্সপ্লেনেশনটা আগে আমরা দিই। আমি যদি তোমাকে বলি যে এই তিনটা এ, তুমি এদেরকে এক্সচেঞ্জ করো, ক্রম পরিবর্তন করো, অর্থাৎ এইটাকে এদিকে আনো, এইটাকে এখানে আনো। ভাই তুমি এই যে এক জাতীয় বর্ণ যারা আছে তাদেরকে কি তুমি কখনো ক্রম পরিবর্তন করতে পারবা? এক জাতীয় যে বর্ণগুলো আছে তুমি কি ক্রম পরিবর্তন করতে পারবা যে এই এটাকে এখানে নিলাম, এটাকে এখানে নিলাম? ধরো তুমি করলেও কি এটা বাস্তবে পসিবল অন্যজনকে বোঝানো যে আমি ক্রম পরিবর্তন করছি, আপনি বুঝে নেন? ধরো এটাকে এখানে নিলা, এটাকে এখানে নিলা, বাস্তবে কখনোই এটা পসিবল না যে তিনটা একই রকম লেটারকে তুমি ক্রম পরিবর্তন করছো আর অন্যজনকে বলতেছো আর সে বিশ্বাস করতেছে। তুমি তো নিজেই বিশ্বাস করবা না যে কই কোনো পরিবর্তনই তো হয় নাই। তার মানে বেসিকটা হচ্ছে এইটা যে এক জাতীয় বিবেচনা করলে তুমি চাইলেও ক্রম পরিবর্তন করতে পারবা না। এক জাতীয় বিবেচনা করলে তুমি চাইলেও ক্রম পরিবর্তন করতে পারবা না। আমরা তো ভাই এটাই চাচ্ছি যে এমন একটা ঘটনা আপনারা তৈরি করেন যাতে ক্রম পরিবর্তন না হয়। তাহলে এক জাতীয় বিবেচনা করলে চাইলেও ক্রম পরিবর্তন হবে না। তো এই জন্যই আমরা এক জাতীয় বিবেচনা করি। তাহলে এখন তুই মনে মনে ভাবো টোটাল লেটার এখানে কয়টা আছে? 8টা না? 1 2 3 4 5 6 7 8। এটা যে শুধু তুমি তিনটাকে এ ভাববে এমন না, তিনটা আই ভাবলেও হইতো, তিনটা ই ভাবলেও হইতো। তো যাই হোক, টোটাল বর্ণ আছে 8টা। এই 8টাকে সাজাবে 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে, যার মধ্যে তিনটা একই বর্ণ আছে, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিবা, এইটাই আনসার। তাহলে 8টা লেটারকে 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে, যার মধ্যে তিনটা এক জাতীয়, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিলাম। তো ব্যাপারটা ক্লিয়ার কিনা ভাইয়া? চ্যাট বক্সে সি লিখে নাও। ক্লিয়ার কিনা সি লিখে নাও। জি ভাই, ক্লিয়ার। ওকে ঠিক আছে। তাহলে তোমাদের দুইজন জন্য ভাই আরেকবার বলতেছে। না, দুইজন ভাইয়া, এই যে সমস্যা নাই, এই যে আরেকটা পোল কোশ্চেন আছে, সলভ করো, আবার বুঝাই দিব নি। ঠিক আছে, আবার বুঝাই দিব তাদের জন্য। তাহলে এবার কি বলছে? ব্যঞ্জন বর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে। একটু ভাই ক্যালকুলেশন করে দাগায়ও, হ্যাঁ, আগেই তো নান দাগায় থুয়ে দিচ্ছ। তুমি কিভাবে বুঝলা যে 2 সেকেন্ডের মধ্যে প্রবলেম নান হয়ে গেল?
না পারলে সেটা ব্যাপার না, কিন্তু আন্দাজে দাগাও না, তোমার সময় লাগো। হ্যাঁ, তুমি ধরো আমাদের পোলের টাইমও শেষ হয়ে যাক, বাট আমি যখন আনসার বুঝাই তুমি অ্যাটলিস্ট এটা শিওর হবা যে তুমি যেটা চিন্তা করছিলে ভাইয়াদের সাথে ঠিক আছে কিনা। আন্দাজে দাগাইলে তো কোনো বেনিফিট নাই। সময় দিলাম এটাকে, তোমাকে 1.5 মিনিট সময় দিলাম, যাও এখনো 30 সেকেন্ড দিবে, এর মধ্যে চেষ্টা করো। আর 10 সেকেন্ড বাকি। ওকে, আমরা পোলটাকে এন্ড করে দিচ্ছি। সো ভাইয়ারা ম্যাক্সিমামই এ নাম্বার দাগাইছে এবং কারেক্ট আনসারটা হচ্ছে এ নাম্বারে। হ্যাঁ, কারেক্ট আনসার এ নাম্বার। এবার বুঝাই দিয়ে আসো। বলছে যে ট্রায়াঙ্গেল শব্দটির ব্যঞ্জন বর্ণগুলো কি কি ছিল? টি আর এন জি এল। হ্যাঁ, ট্রেনজেল, ট্রেনজেল। লাস্টে কি আছে? আই এ আর ই। হ্যাঁ, তাহলে ব্যঞ্জনগুলোর ক্রম পরিবর্তন করবে না, মিনিং কি? মিনিং হচ্ছে যে ব্যঞ্জন বর্ণগুলোকে এক জাতীয় ধরো, ধরো সবাইকে তুমি টি বিবেচনা করলা। তাহলে এখন খেয়াল করে দেখো, টোটাল বর্ণ আছে 8টা। এই 8টাকে সাজানো যাবে 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে, যার মধ্যে 5টা এক জাতীয়। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল দিলা। তাহলে এই 8 ফ্যাক্টোরিয়ালকে তুমি ভেঙে 8 ইন্টু 7 ইন্টু 6, যেখানে থামাইতে চাও তত ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও, যেখানে থামাইতে চাও তত ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও। নিচে আছে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে ভাই কাটাকাটি করো, এইটা এইটা। হ্যাঁ, কাটাকাটি করে দাও। তাহলে দেখো জীবন সহজ হয়ে গেল। তাহলে এখন এই গুণটা ভাই নিশ্চয়ই করতে পারবা, যে 7 8 56, তাকে 6 দিয়ে গুণ করো, দেখো 336 হয়ে যাবে। হ্যাঁ, এই গুণটা ইজি আছে। তাহলে ভাই পোলটা বুঝছো কিনা একটু সি লিখে দাও চ্যাট বক্সে। সহজ আছে কিন্তু। হ্যাঁ, আর আমরা আগেই শুরুতেই নাম দাগাই দিব না। হ্যাঁ, তোমরা ওই আগের মতো ব্যঞ্জন বর্ণ দেখে আমরা যেটা অন্য একটা ম্যাথ করছিলাম পাশাপাশি না রেখে, ওইটা ভেবে নাম দাগাই দিচ্ছিলাম। অর্ঘ ক্লিয়ার না সবাই? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এবার আসো, এটা হচ্ছে ডিউতে আসছিল, এমসিকিউতে। জিওমেট্রি শব্দটির সবগুলাকে একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় যেন প্রথমে আর শেষে ই থাকে? প্রথমে তুমি দেখো জিওমেট্রিতে কয়টা লেটার আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই 8টা ঘর তুমি আগে এঁকে নাও। একটা ঘর, মানে প্রথম ঘর আর লাস্টের ঘরটা আমি এঁকে নিলাম। বলছে প্রথমেও ই থাকবে শেষেও ই থাকবে, তাহলে এই দুইটা কাটাকাটি। আচ্ছা, তাহলে প্রথমেও ই থাকলো শেষেও ই থাকলো, তাহলে ভাই বাকি কয়টা বর্ণ আছে? 6টা না? এই 6টা বর্ণকে আমি বলবো যে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে, কোনো রিপিট নাই বর্ণের মধ্যে। তাহলে এটাই আনসার। তোমরা এইভাবেই রেখে দিবে 6 ফ্যাক্টোরিয়াল, এটাই আনসার। ওকে, তাহলে বলছে জিওমেট্রি শব্দটির সবগুলা বর্ণকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা। তোমাকে প্রথমে আর শেষে ই রাখতে বলছে, মানে কি ফিক্সড, এদের অবস্থান ফিক্সড, এদেরকে নিয়ে আর কোনো কাজ নাই তোমার। এদের অবস্থান ফিক্সড, যাদের অবস্থান ফিক্সড তাদেরকে নিয়ে তুমি আর কোনো কাজ করতে পারবা না। সো বাকি যে মাঝখানে 6টা বর্ণ আছে, এদেরকে সাজানো যাবে কত উপায়ে? 6 ফ্যাক্টোরিয়াল উপায়। একদম ইজি। এবার আসো পরের ম্যাথটা। এখানে এখানে বলা হয়েছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। হ্যাঁ, তো পুনরাবৃত্তিমূলক বিন্যাস, এই বিন্যাসগুলোর জন্য আমরা ফর্মুলা লিখি এইভাবে, n টু দি পাওয়ার r। হ্যাঁ, n টু দি পাওয়ার r পুনরাবৃত্তিমূলক বিন্যাসের জন্য। মনে রাখবা n গ্রেটার দ্যান ইকুয়াল টু r or r গ্রেটার দ্যান ইকুয়াল n ডাজেন্ট ম্যাটার। কোনো ব্যাপার না কে বড় কে ছোট, এই পুনরাবৃত্তিমূলক বিন্যাস এটা কোনো ব্যাপার না। ওকে, সো এই ট্রিক্সটা দিয়ে আমরা সলভ করবো n টু দি পাওয়ার r দিয়ে। তো তোমাকে এখন জানা লাগবে n এর পরিচয় কি। হ্যাঁ, n টু দি পাওয়ার r এর সূত্রে n এর পরিচয় কি? n এর পরিচয় হচ্ছে একই সময়ে যে একাধিক জিনিস ধারণ করতে পারে, একাধিক জিনিস ধারণ করতে পারে, একই সময়ে যে একাধিক জিনিস ধারণ করতে পারে। আর এর পরিচয় জানার দরকার নাই, যেহেতু দুইটা ইনফরমেশন থাকবে, তুমি এটা বুঝলেই হবে যে একই সময়ে
কে একাধিক জিনিসকে ধারণ করতে পারে? খেয়াল করে দেখো, 4টা আংটি আছে, 5টা আঙুল আছে। ভাই এখানে এন এর মান কি? এন এর মান হচ্ছে আঙুলটা। কারণ কি? কারণ একটা আঙুলই তুমি দেখো একাধিক আংটি দিতে পারবা। একটা আঙুলের মধ্যে একটা আংটি, 2টা আংটি এভাবে করে একাধিক আংটি প্রবেশ করানো যাবে। কিন্তু এমন তো কখনো হবে না যে তোমার একটা আংটি আছে তার মধ্যে তুমি 4টা আঙুলই দিয়ে দিলা, বা 5টা আঙুল দিয়ে দিলা, বা 10টা আঙুল দিয়ে দিলা। কখনই পসিবল না। তার মানে এখানে আঙুলগুলো হচ্ছে এন এর মান, একই আঙুলে একাধিক আংটি প্রবেশ করাইতে পারবা। তাহলে উত্তরটা হচ্ছে 5⁴। একই আঙুলে, অর্থাৎ আঙুলগুলা একাধিক জিনিসকে গ্রহণ করতে পারে। তাহলে আনসার হচ্ছে 5⁴। এবার আসো, 3জন প্রফেসর প্রার্থী 5জন ভোটারের ভোটে কতভাবে নির্বাচিত হইতে পারে? খেয়াল করে দেখো, এখানে একজন প্রফেসর চাইলে কি সবার ভোটগুলা নিতে পারে? হ্যাঁ, একজন প্রফেসর সবার ভোটগুলা নিতে পারে। তার মানে সব সব ভোটার কি করতে পারে? চাইলে একজন প্রফেসর কি ভোট দিয়ে দিতে পারে। তাহলে প্রফেসর গুলা একাধিক ভোটকে গ্রহণ করতে পারে। তাহলে উত্তর হচ্ছে 3⁵। And আমি যদি বলি তোমাদেরকে, যে ধরো তোমার 3টা পোস্ট বক্স আছে, 3টা পোস্ট বক্স, হ্যাঁ 3টা পোস্ট বক্স আছে, আর ধরো হচ্ছে 6টা লেটার আছে। তাহলে 3টা পোস্ট বক্সে 6টা লেটার কতভাবে ফেলানো যাবে? তোমরা চ্যাট বক্সে লেখো, 3টা পোস্ট বক্সে 6টা লেটার কতভাবে ফেলানো যাবে? অর্ঘ্য ম্যাক্সিমাম ঠিক লিখছে না? দেখো। হ্যাঁ ভাই, 4-3টা পোস্ট বক্সে, আচ্ছা। হ্যাঁ ভাই, 3 লিখছে ভাই, 3 টু দি হ্যাঁ, পাওয়ার, ওকে ক্যালকুলেট তুমি, করে লিখতেছে। আচ্ছা ক্যালকুলেট করে লেখা লাগবে না ভাই, এইভাবে পাওয়ার ফাংশন দিয়ে লেখো। কারণ একটা পোস্ট বক্সে চাইলে তুমি একাধিক চিঠি ফেলতে পারবা। ঠিক আছে, একটা পোস্ট বক্সের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো একাধিক চিঠি ফেলানো যাবে। সেই জন্য পোস্ট বক্সটা এখানে এন এর মান। ওকে, পোস্ট বক্সটা হচ্ছে এন এর মান। তো আশা করি এই টপিকটা তোমাদের আর ঝামেলা হবে না। হ্যাঁ, পোস্ট বক্সটা এন এর মান। ওকে, সো তোমাদের জন্য এবার একটা পোল কোশ্চেন আছে, পোলটা আনসার করা ট্রাই করো। পোল নাম্বার হচ্ছে 4। এটার জন্য 45 সেকেন্ড, 1 মিনিট সময় দিলাম যেহেতু স্টুডেন্ট বেশি। ওকে, আর 5 সেকেন্ড বাকি। তাহলে আমরা পোলটাকে এন্ড করে দিলাম। তোমরা ম্যাক্সিমামই হচ্ছে বি নাম্বার দাগাইছো, এবং কারেক্ট আনসারটা হচ্ছে বি নাম্বার। কারেক্ট আনসার বি নাম্বার। ওকে, বলছে রাজশাহী শহরে টেলিফোন গুলা 6 ডিজিট বিশিষ্ট হইলে, মনে রাখবে টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, এই ম্যাথ গুলো আসলে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে চিন্তা করতে হবে। তোমার কাছে 0 থেকে 9 পর্যন্ত টোটাল ডিজিট আছে 10টা। 0 সহ 0 থেকে 9 পর্যন্ত টোটাল ডিজিট 10টা। আমি তোমাকে যদি সিম্পলি বুঝাই ব্যাপারটা, খেয়াল করো। 6 ডিজিট বিশিষ্ট তো 6টা ঘর এঁকে নিলাম, 3টা, 4টা, 5টা, 6টা। তুমি চাইলে প্রথম ঘরটা 10 ভাবে ফিল আপ করতে পারতা, 0 দিয়ে, 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 10 ভাবে। চাইলে দ্বিতীয় ঘরটাও 10 ভাবে, এই ঘরটাও 10 ভাবে, এই ঘরটাও 10, 10, 10। সো আমাদের আনসারটা কি হবে খেয়াল করো, 10⁶। 10⁶। তুমি যদি অন্যভাবে চিন্তা করো যে ভাই আপনি একটু n⁴ এর সূত্রের সাথে মিলাই দেন। ওকে, ডান। দেখো মিলাই দিই। ভাইয়া তুমি চাইলে এই ঘরে তুমি 1 বসাইতে পারতা, এই ঘরেও তুমি 1 বসাইতে পারতে, এই ঘরেও 1, এই ঘরেও 1, এই ঘরেও 1। হ্যাঁ, খেয়াল করে দেখো তো, এই ডিজিট, পার্টিকুলার একটা ডিজিট কি সবগুলা ঘরকে গ্রহণ করতে পারে? তাহলে পার্টিকুলার ডিজিট সব ঘরকে গ্রহণ করতে পারে, সব ঘরকে গ্রহণ করে। ঠিক আছে, এই জন্য আমাদের কি হচ্ছে, ডিজিট টু দি পাওয়ার, ওই যে ঘর সংখ্যা, ডিজিট টু দি পাওয়ার ঘর। আর তুমি যদি বলো যে ভাইয়া বিপরীত ঘটনাটা দেখেন,
যে একটা ঘর, ধরেন একটা ঘর আছে, একটা ঘর কি এভাবে 1 2 3 সবাইকে ধারণ করতে পারবে? একটা ঘর কি সব ডিজিটকে ধারণ করতে পারবে? না। একটা ঘর একটা ডিজিট কি ধারণ করতে পারবে? সো আশা করি এখানে আমরা অনেকভাবে এক্সপ্লেনেশন দিছি। এটা একটা এক্সপ্লেনেশন। আবার ডিজিট গুলা মানে এই যে 10 ইনটু 10 ইনটু প্রত্যেকটা ঘর 10 ভাবে 10 ভাবে করে, আবার চাইলে যে একটাই ডিজিট সবগুলা ঘরকে গ্রহণ করে নিচ্ছে, ডিজিট টু দি পাওয়ার ঘর। উল্টা চিন্তা করলা যে একটা ঘরে সবগুলা তুমি ডিজিটকে বসাইতে চাচ্ছ, পসিবল না। ওকে, সো আইডিয়াটা ক্লিয়ার কিনা ভাইয়ারা একটু সি লিখে দাও চ্যাট বক্সে। অনেক ভাবে চিন্তা করতে পারো, তোমার ইচ্ছা। ক্লিয়ার ভাই। ম্যাক্সিমাম বুঝলেই আমাকে ম্যাক্সিমামটা বলবা, বাকিটা হ্যাঁ, লাগবে ক্লিয়ার না। ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। এবার আসো ভাইয়া আমরা সংখ্যা রিলেটেড ম্যাথ গুলা করে ফেলি। হ্যাঁ, সংখ্যা রিলেটেড ম্যাথ যখন তুমি করবা অবশ্যই খেয়াল করবা যে একবার মাত্র ব্যবহার করে না যে কোনো সংখ্যক বার ব্যবহার করে, একবার মাত্র ব্যবহার করে না যে কোনো সংখ্যক বার ব্যবহার করে। তো আমি ম্যাথগুলা খুবই সিম্পল ওয়েতে শিখাই দিচ্ছি, কোনো সূত্র টুত্র ইউজ করা লাগবে না। তোমার প্রথম ডিউটি হচ্ছে, যেহেতু তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সো আমি চাইবো যে একদম ম্যানুয়াল সিস্টেমে হাতে কলমে। দেখো তোমাকে বলছে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আমরা বক্স মেথডে করব। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, শুরুতেই ভাই তুমি 4টা ঘর এঁকে নিবা, শুরুতেই 4টা ঘর এঁকে নিবা, 1 2 3 4। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যখন তোমাকে বলবে শুরুতেই 4টা ঘর এঁকে নিবা। 4টা ঘর এঁকে নেওয়ার পরে তোমার ডিউটি হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা। ভাই মনে রাখবা, প্রথম স্থানে কিন্তু তুমি জিরো বসাইতে পারবা না। কেন পারবা না? কারণ প্রথম স্থানে জিরো বসাইলে সেটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে না। প্রথম স্থানে তুমি যদি জিরো বসাও তাহলে 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে না। তাহলে জিরো বাদে আমি যা কিছু ইচ্ছা বসাইতে পারবো। চাইলে তুমি 1 বসাইতে পারো, অথবা 2 3 4 5 6 7 8 9, যে কোনোটাই বসাইতে পারো। তাহলে আমি বলবো এই ঘরটাকে আমি ফিল আপ করতে পারবো 9 ভাবে, এই ঘরটাকে ফিল আপ করতে পারবো 9 ভাবে। ঠিক আছে, তাহলে এই ঘরটা ফিল আপ হয়ে গেল। তোমরা আমাকে বলো, এই যে এই ঘরটাকে যখন তুমি ফিল আপ করছো, এই 10টা ডিজিটের যে কোনো একটা কি ইউজ হয়ে গেছে না? মানে জিরো বাদ দিয়ে এই 9টার যে কোনো একটা কিন্তু ইউজ হয়ে যাবে। যখন তুমি জিরো বাদ দিয়ে মানে প্রথম ঘরটা ফিল আপ করবা, এই যে 9টা ডিজিট তোমার কাছে আছে, 1 2 3 4 5 6 7 8 9, যে কোনো একটা তুমি অলরেডি ইউজ করে ফেলছো। আমি ধরে নিলাম, ধরো ভাই তুমি 8 ইউজ করছো, যেহেতু একবার মাত্র ব্যবহার করে, তাহলে এটাকে তো আর ইউজ করতে পারবা না। আমি 8টাকে কেটে দিলাম যে এটাকে তুমি আর ইউজ করতে পারবা না। পরে আমি মুছে দিব না ব্যাপারটা তোমার বোঝার সুবিধার্থে। তাহলে 8টাকে কেটে দিলাম, ধরো তুমি প্রথমে 8 বসাইছো। এবার বাকি ঘরগুলা নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই, বাকি ঘরগুলা কোনো রেস্ট্রিকশন নাই, এবার তুমি জিরো সহ বসাইতে পারবে, আর কোনো ঝামেলা নাই। তাহলে তোমরা আমাকে চ্যাট বক্সে লেখো সেকেন্ড ঘর ফিল আপ করার জন্য অপশন কয়টা বলো তো, চ্যাট বক্সে লেখো তো সেকেন্ড ঘরটা ফিল আপ করার জন্য অপশন কয়টা থাকবে তোমার হাতে। তুমি এই যে গুনে গুনে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। অর্গ সবাই 9 লিখছে না? জি ভাইয়া, সবাই নয় লিখছে। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ। তার মানে আমি যখন একটা ঘর এখানে ইউজ করে ফেলছি, পরের ঘরটা 9টা, তাহলে ভাইয়া তোমরা নিশ্চয়ই বুঝতেছো অলরেডি 4টা ঘরের মধ্যে আমি 2টা ঘর ইউজ করে ফেলছি 2টা ডিজিট দিয়ে। 4টা ঘরের মধ্যে 2টা ঘর ফিল আপ করছি 2টা ডিজিট দিয়ে। তাহলে 2টা ডিজিট দিয়ে ধরো আমি আরেকটা ডিজিট মুছে দিলাম, তাহলে বাকি কয়টা ডিজিট থাকে? 8টা। 8টা ডিজিট বাকি থাকা মানে তোমার হাতে অপশন আছে 8টা। হ্যাঁ, জিরো বসাইতে পারবা 1 2 3, তাহলে এই ঘর ফিল আপের জন্য অপশন 8টা থাকে। আরেকটা ডিজিট তুমি মুছে ফেললা, তাহলে এই ঘর ফিল আপ করার জন্য অপশন আছে কয়টা? 7টা। ওকে, এই ঘর ফিল আপ করার জন্য অপশন 7টা আছে। তাইলে আমি সবগুলা গুণ করে দিলেই আনসার হয়ে যাবে। হ্যাঁ, তো আমি একদম শুরুতে লিখছিলাম যে একটা কাজ যদি অনেকগুলা স্টেপে কমপ্লিট হয়, প্রত্যেকটা স্টেপের অপশন গুলা গুণ করতে হবে। ফার্স্ট স্টেপে অপশন 9টা, তারপরে স্টেপে অপশন 9টা, তারপরে অপশন 8টা, তারপরে অপশন 7টা। এইগুলো হাতে হাতে গুণ করলে আনসারটা হয়ে যাবে। সো পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হইলে ভাইয়া একটু চ্যাট বক্সে প্লিজ সি লিখে দাও যে তোমরা এই নাম্বারটা বুঝছো কিনা। কারণ এটা বুঝলে অ্যাকচুয়ালি সবগুলা ইজিলি বুঝে ফেলবে। জি ভাই, ম্যাক্সিমাম ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এবার আসো আমরা সেকেন্ড পোর্শনটাই যাই। যে কোনো সংখ্যক বার ব্যবহার করে শুরুতে তুমি কি করবা,
4টা ঘর এঁকে নিবা। কেন 4টা ঘর আঁকতেছো? কারণ 4 অঙ্ক বিশিষ্ট বলছে। 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, তাহলে এখন আমার যে কোনো সংখ্যক বার যখন ইউজ করবে, প্রথম ঘরে কি তুমি 0 বসাইতে পারবা না, তার মানে 0 বাদ, প্রথম ঘরের জন্য 0 বাদ। তাহলে বাকি 9টার যে কোনোটাই বসাইতে পারবা 9 উপায়। চাইলে 1 2 3 4 5 6 8 5 6 7 8 সব বসাইতে পারবা। এবার ভাইয়া দ্বিতীয় ঘরে এগুলো বসানোর জন্য কোনো রেস্ট্রিকশন নেই। দ্বিতীয় ঘরে তুমি 0 সহ বসাইতে পারবা। তাহলে যেহেতু তুমি যে কোনো সংখ্যক বার ইউজ করতেছো, অর্থাৎ অঙ্কগুলো রিপিট আনতে পারবা, তাহলে দ্বিতীয় ঘরটাও 10 ভাবে, তার পরের ঘরটাও 10 ভাবে, তার পরের ঘরটাও 10 ভাবে। কেন 10 ভাবে? ভাই ডিজিট তো আছে 10টাই, আমি যেহেতু রিপিট করতে পারবো, তাহলে আমি বাকিগুলো 10 ভাবে 10 ভাবে 10 ভাবে অবশ্যই গুণ চিহ্ন দিয়ে দিবা। তাহলে আনসার হচ্ছে 9 × 10⁻³ 9 × 10⁻³ ক্লিয়ার কিনা একটু সি লিখে দাও। ক্লিয়ার কিনা সি লিখে দাও চ্যাট বক্সে। ভাই ক্লিয়ার। ওকে ডান। এবার আসো ভাইয়া আমরা বি নাম্বারে আসি। বলা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা। তো শুরুতেই তুমি 4টা ঘর এঁকে নিবা। শুরুতেই তোমার কাজ হচ্ছে 4টা ঘর আঁকা, 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, মনে রাখবা বিজোড় সংখ্যা গঠন করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট স্পেস হচ্ছে লাস্টের ঘর। বিজোড় সংখ্যা গঠন করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট স্পেস হচ্ছে লাস্টের ঘর, অর্থাৎ লাস্টের ঘরটা বিজোড় অঙ্ক দিয়ে ফিল আপ হলে সেইটাই হবে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় অঙ্ক কারা কারা আছে? 1 3 5 7 9। বিজোড় অঙ্ক আমার কাছে কয়টা আছে? 5টা। তো চাইলে আমি 1 দিয়ে ফিল আপ করতে পারতাম, চাইলে 3 দিয়ে, চাইলে 5 দিয়ে, চাইলে 7 দিয়ে, চাইলে 9 দিয়ে। তাহলে আমি লাস্টের ঘরটা ফিল আপ করতে পারতেছি 5 ভাবে। যখনই তোমাকে বিজোড় বলবে, তাহলে তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট স্পেসটা আগে বসাবা, কারণ লাস্ট ডিজিটের উপর সবকিছু ডিপেন্ড করবে। এই জন্য আমি লাস্টের ঘর ফিল আপ করার জন্য অপশন হচ্ছে 5টা। এখন অলরেডি তুমি বিজোড় অঙ্কের মধ্যে যে কোনো একটা ইউজ করে ফেলছো, ধরো 9 ইউজ করলাম, মনে মনে ভাবো 9 ইউজ করে ফেলছো। এখন ভাই তোমাকে এবার শুরুতে আসতে হবে। শুরুতে দেখো তুমি শুরুতে আবার শূন্য বসাইতে পারবা না, কারণ শূন্য বসাইলে সেটা বিজোড় অঙ্ক হবে, কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ হবে না। আবারও খেয়াল করো ভাই, যে তুমি যে কোনো একটা বিজোড় সংখ্যা ধরো বসাইলা, ধরো 9 বসাইলা, আর প্রথম স্থানে তুমি এখন আবার আসবা, কারণ প্রথম স্থানটা এখন রেস্ট্রিক্টেড জোন। কারণ 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হইলে প্রথম স্থানে আবার 0 বসাইতে পারবা না। তাইলে ভাইয়া প্রথম স্থানে 0 বসাবা না, আর লাস্টে একটা বিজোড় বসে, তাহলে প্রথম স্থানে তুমি এখন কয়টা ডিজিট বসাইতে পারবা? 8টা না? 1 2 3 4 5 6 7 8। প্রথম স্থানে এখন যে কোনোটাই বসাইতে পারবা। তাহলে প্রথম স্থান ফিল আপ করার অপশন হচ্ছে 8টা। ওকে, প্রথম স্থান ফিল আপ করার অপশন 8টা। ধরো প্রথম স্থানে তুমি যে কোনো একটা বসাইছো, ধরো 1 বসাইছো, মুছে দিলাম। এবার কাহিনী হচ্ছে ভাইয়া 0টা আবার মানে পুনরুজ্জীবিত হয়ে গেল। কারণ কি? মাঝের ঘরগুলোতে আর 0-র কোনো সমস্যা নাই। 0 বলতেছে আমি তো মাঝের 2 ঘরের যে কোনো জায়গায় বসতেই পারবো, নো প্রবলেম। তাহলে এখন দেখো মাঝের এই ঘরটা নিয়ে তুমি যদি কাজ করো, তোমার হাতে অপশন কয়টা আছে? অলরেডি তুমি কিন্তু 2টা ঘর ফিল আপ করে ফেলছো, খেয়াল করে দেখো। অলরেডি 2টা ঘর ফিল আপ করছো এখান থেকে 2টা ডিজিট ইউজ করে। তাহলে বাকি ডিজিট তোমার কাছে আছে 8টা, তাহলে এটা হচ্ছে 8 ভাবে। তাহলে আরেকটা ডিজিট মুছে ফেললাম, বাকি ডিজিট থাকে 7টা, 7 ভাবে। তাহলে গুণ করে দিবা, আনসারটা হয়ে যাবে। সো ভাইয়ারা ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে সি লিখে দাও। ক্লিয়ার কিনা সি লিখে দাও। ম্যাক্সিমাম ক্লিয়ার? জি ভাই। ওকে ডান, ঠিক আছে। চাইলে ভাইয়া তোমরা পরে আবার ভিডিওটা, তোমাদের তো প্রোফাইলই থাকবে, আর আমি তো যেহেতু ধীরে সুস্থে বুঝাচ্ছি, তুমি ভিডিওটা আরেকবার দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটু একটু ঝামেলা থাকতেও পারে, হুট করে আমার প্রত্যেকটা কথা ক্যাপচার করতে নাই পারো, অনেকক্ষণ ক্লাস করলে এমনটা হয়। তো তুমি যদি আবার ঠান্ডা মাথায় ভিডিওটা একটু দেখো, ইনশাল্লাহ ক্লিয়ার হবে। হ্যাঁ, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আসো যে কোনো সংখ্যক বার এবার ইউজ করে করি। তাহলে এখানেও একই কনসেপ্ট, যে তোমার আমার সবচেয়ে ইম্পর্টেন্ট স্পেস হচ্ছে লাস্টের ঘরটা। লাস্টের ঘরটা বিজোড় অঙ্ক দিয়ে ফিল আপ করা লাগবে। সো বুঝাই যাচ্ছে বিজোড় অঙ্ক কয়টা আছে? 5টা। এজন্য 5 ভাবে। প্রথমে শূন্য বসবে না, তার মানে 9 ভাবে। প্রথমে শূন্য বসবে না মানে 9 ভাবে। বাকি 2টা ঘরের জন্য কোনো রেস্ট্রিকশন নাই, 10 ভাবে 10 ভাবে। আমি আবারও রিপিট করতেছি ভাই, বিজোড় অঙ্কর জন্য 5টা বিজোড় অঙ্ক আছে, এই জন্য 5 ভাবে। এবার শুরুতেই তোমাকে চলে আসা লাগবে, কারণ শুরুতে শূন্য বসলে আবার 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে না। এই জন্য শূন্য বাদ দিয়ে বাকি 9 ভাবে ফিল আপ করবা।
মাঝের দুইটা ঘরে নো রেস্ট্রিকশন জোন, এটাও 10 ভাবে, এটাও 10 ভাবে। আশা করি বুঝছো তোমরা, ওকে? আশা করি বুঝছো। এবার এই যে সি নাম্বারটা কি হবে, দেখো সি নাম্বারটার কতগুলো জোড় সংখ্যা। সি নাম্বারের আনসার হচ্ছে এ থেকে সি বাদ দিয়ে দিবা, এ থেকে সি বাদ দিয়ে দিবা, তাইলেই আনসার হবে। এতে ছিল 9 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, সিতে হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 5, এখানে ছিল 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 9 ইন্টু এটা হচ্ছে 10 স্কোয়ার ইন্টু 5। কেন ভাইয়া? কারণ হচ্ছে এই যে 4 অঙ্ক বিশিষ্ট তুমি সংখ্যা গঠন করছো, এর মধ্যে জোড় এবং বিজোড় দুইটাই আছে একসাথে, জোড় এবং বিজোড় দুইটাই আছে। তাহলে ভাইয়া জোড় আর বিজোড় দুইটার একসাথে থেকে তুমি যদি বিজোড় গুলা বাদ দাও, জোড় প্লাস বিজোড় থেকে বিজোড় বাদ দিলে পড়ে থাকবে কি? জোড় সংখ্যাগুলা পড়ে থাকবে, জোড় সংখ্যাগুলা। এখন তোমরা ক্লিয়ার হইছো কিনা একটু ফাইনালি চ্যাট বক্সে সি লিখে দাও। ভাই এই এ টু, মাইনাস কি হবে ভাই? ও আচ্ছা সরি, এ মাইনাস বি হবে, ঠিক আছে। পোলাপান তো তাহলে অনেক ব্রিলিয়ান্ট, ধরে ফেলছে না? ঠিক আছে, জি এ ভাই অনেক। মাইনাস বি। তা সবাই ক্লিয়ার নর্গ? হ্যাঁ ভাই ম্যাক্সিমাম ক্লিয়ার, ম্যাক্সিমাম ওকে ম্যাক্সিমাম ওকে ক্লিয়ার। হ্যাঁ ওকে ওকে ডান। আর দুই একজন যদি ক্লিয়ার না হয়ে থাকো ভাই, তোমার জন্য একটু মানে ভালো হবে একটু ভিডিওটা দেখে নিও, কারণ আমি যদি বারবার রিপিট করতে যাই, এমনি প্রত্যেকটা ম্যাথ সময় নিয়ে করাচ্ছি, রিপিট করতে গেলে ভ্যা শেষ করতে পারবো না টাইম মতো। এবার আসো ভ্যা চক্রাকার বিন্যাস, শুধু সূত্র মনে রাখবা যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে চক্রাকারে সাজানো যায় n-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে, n-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে। হ্যাঁ, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে চক্রাকারে সাজানো যাবে n-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে। মাঝে মাঝে দেখবা n-1 ফ্যাক্টোরিয়ালটা 2 দিয়ে ভাগ হয়। কোন কোন ক্ষেত্রে একটু মনে রাখবা ভাইয়া, শর্ট নোটটা আমি বলে দিই। দুই দিক থেকে দেখতে যদি একই রকম মনে হয়, দুই দিক থেকে দেখতে যদি পার্টিকুলার কোশ্চেন থাকলে কিউএনএ তে করো, যেহেতু আমি চ্যাট বক্সে মানে মানে ঢোকা যাচ্ছে না, হ্যাঁ হ্যাং হয়ে যাচ্ছে চ্যাট বক্সে ঢুকলে। তাহলে একই রকম দেখো, খেয়াল করো, দুই দিক ভাই থেকে এটা দেখতে বলেন, যদি, পরে চ্যাট বক্সটা ভাই কিউএনএ, কিউএনএ চ্যাট বক্স করে দিবে, মানে হচ্ছে জাস্ট আচ্ছা টপিকে এটা এটা করে সমস্যা ভাই। আচ্ছা আচ্ছা, দুই দিক থেকে দেখতে যদি একই রকম মনে হয়, দুই দিক থেকে দেখতে একই রকম যদি মনে হয়, ফিডব্যাক গুলো চ্যাট বক্সে দিবা, আর কোশ্চেন থাকলে কিউএনএ তে করবা। দুই দিক থেকে দেখতে যদি একই রকম মনে হয়, তাইলেই 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। যেমন ভাইয়া দেখো, এই যে নাগরদোলা আছে, তুমি এই সাইড থেকে দেখলেও ভিউটা তুমি যেমন দেখতেছো, এই সাইড থেকে দেখলেও কিন্তু একই ভিউ, অর্থাৎ টপ ভিউ বটম ভিউ। মানে তুমি যদি দেখো যে দুই পাশ থেকে দেখতে একই রকম হয়, তাহলে তোমাকে 2 দিয়ে ভাগ করা লাগবে। আর আমাদের বইতে দেখবে একটা ম্যাথই আছে, মুক্তার মালা রিলেটেড একটা ম্যাথ আছে। হুম, তো ওই ম্যাথটাতে কি হবে যে মুক্তার মালা, অথবা ধরো যদি এরকম নাগরদোলা থাকে, নাগরদোলা বা তোমার যে কোনো হার রিলেটেড, হ্যাঁ, এগুলো থাকলে 2 দিয়ে ভাগ করবা, কারণ এটা দুই পাশ থেকে দেখতে কি হবে, একই রকম দেখা যাবে। দুই পাশ থেকে যদি দেখতে একই রকম হয়, তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে দিবে। এবার আসো, বলছে 5 জন ছাত্র আর 7 জন ছাত্রীকে চক্রাকারে কত উপায়ে সাজানো যায়। টোটাল ছাত্রছাত্রী কতজন বলো তো? 12 জন। তাহলে এই 12 জনকে চক্রাকারে সাজানো যাবে, 12 জনকে চক্রাকারে সাজানো যাবে 12-1 ফ্যাক্টোরিয়াল উপায়। ওকে, টোটাল 12 জনকে চক্রাকারে সাজানো যাবে, ওই যে আমাদের ফর্মুলা কি ছিল, n-1 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, 12 জনকে চক্রাকারে সাজানো যাবে 12-1 ফ্যাক্টোরিয়াল উপায়। এবার আসুন, বলছে 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে বসাবা না। 5 জন বিজ্ঞান, তাহলে কলা বিভাগকে একত্রে বসাবা না। তাহলে সায়েন্স গুলাকে আমি একটু লিখি, তাহলে সায়েন্স গুলাকে আগে গোল টেবিলে লেখো, এস এস সায়েন্স। সায়েন্স গুলাকে আমি আগে গোল টেবিলে বসাই নিচ্ছি। তাহলে এই যে সায়েন্সের স্টুডেন্ট গুলা, হ্যাঁ, তাহলে এই সায়েন্সের স্টুডেন্ট 5 জনকে গোল টেবিলে কত ভাবে বসানো যায়? 5-1 ফ্যাক্টোরিয়াল উপায়। এটা কাদের? বিজ্ঞান বিভাগের জন্য। ওকে, তাহলে বিজ্ঞানের স্টুডেন্টের 5 জনকে চক্রাকারে সাজানো যাবে 5-1 ফ্যাক্টোরিয়াল উপায়। এন্ড ভাইয়া বলছে 2 জন কলা বিভাগকে একসাথে বসাবো না। ওকে ডান, বসাবো না।
তাহলে কলা বিভাগকে কোথায় বসাইতে পারো? সায়েন্স গুলার মাঝখানে মাঝখানে এখানে একজনকে বসাইলা। ইভেন আমাদের পরীক্ষাগুলো হওয়ার সময় তো এরকমই হইতো, বিশেষ করে যখন আমরা ছোট ক্লাসে পড়তাম 7, 8, 9, 10, দেখতাম যে দুইজন সায়েন্সের মাঝখানে একজন কমার্স বা আর্টস এর স্টুডেন্ট বসাইছে, যাতে দেখা দেখিতে আমাদের ব্যাঘাত ঘটে। তো যাই হোক, তাহলে দুইজন সায়েন্সের মাঝখানে আমরা কি করতেছি? আর্টস গুলাকে বসাই দিচ্ছি, কলা বিভাগ গুলাকে বসাই দিতেছি। তো তোমরা খেয়াল করে দেখো, এই সায়েন্স গুলার মাঝখানে ফাঁকা স্থান কয়টা আছে? 5টা না? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এই সায়েন্সদের মাঝে ফাঁকা স্থান আছে 5টা। হ্যাঁ, এই 5 জায়গায় বসাইলে দেখো কেউ পাশাপাশি বসতেছে না। তাহলে এই সায়েন্স গুলার মাঝে ফাঁকা স্থান যে 5টা আছে, তাইলে ওই কলা বিভাগের 5 জন ছাত্রকে এই 5টা ফাঁকা স্থানে বসানো যাবে। বা তুমি চাইলে এভাবেও লিখতে পারো যে কলা বিভাগের 5 জন স্টুডেন্টকে এই 5টা ফাঁকা স্থানে বসানো যাবে 5 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে এটাই আনসার। তাহলে শুরুতে বিজ্ঞানদের বসাই নিবা, তারপরে কলা বিভাগকে ফাঁকা স্থানে বসাই নিবা। ক্লিয়ার হয়ে থাকলে ভাই চ্যাট বক্সে সি লিখে দাও। ক্লিয়ার হইলে চ্যাট বক্সে সি লিখে দাও। অর্গ ম্যাক্সিমাম ক্লিয়ার? জি ভাই। ওকে, ডান। এবার এইটার আর আমরা পোল দিচ্ছি, ঠিক আছে, তোমরা পোলটা দেখি আনসার করো। পোল 5, ওকে, পোল 5, 45 সেকেন্ড সময় এটার জন্য। দেখো মুক্তার মালার ম্যাথটা কিন্তু, ওকে। আমি একটা জিনিস বুঝি না, পোল লঞ্চ করার সাথে সাথে 1-2 সেকেন্ডের মধ্যে অনেকে নাম দিয়ে দেয়, মানে 1-2 সেকেন্ডও লাগে না, মানে আমার পোল স্টার্ট আর তাদের নাম দাগানোর স্টার্টিং একই থাকে। বলছি ভাই, যদি বুঝে দিতে না পারো তাহলে দাগায়ও না, হ্যাঁ। মানে এই অভ্যাসটা ভালো না। তুমি যখন পরীক্ষা দিতে যাবা দেখবা যে তোমার এই মানে নানে অপশনের দিকে চোখ চলে যাচ্ছে আন্দাজি দাগাইতেছে। আর ভাইয়া পরে হচ্ছে নেগেটিভ মার্কিং হবে। হ্যাঁ, নেগেটিভ মার্কিং হবে। এই অভ্যাসটা আমরা না করি ভাইয়ারা। বুঝে বুঝে দাও। তুমি না পারলে ভাবো, একটু চুপচাপ থাকো, কিন্তু না মানে আন্দাজে দাগাও না। হ্যাঁ, তুমি যদি বুঝো যে নানটা আনসার হবে তাইলে দাগাও। তো তোমরা ভাইয়া ম্যাক্সিমামই বি নাম্বার দাগাইছো, কারেক্ট আনসার হচ্ছে বি। আমি একটু আগে কিন্তু রুলসটা লিখে দিছিলাম, এই যে মুক্তার মালা। হ্যাঁ, মুক্তার মালা বা মুক্তার হার, এই যে দেখো তো রুলটা লিখে দিছিলাম না, খেয়াল করো। এই যে n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2, মুক্তার মালা, নাগরদোলা, বাহার, এইগুলোর জন্য আমরা কি করবো? n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2। তাহলে 12টা আছে, তুমি কি করো? 12 বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল বাই 2, ওকে। তাহলে এটার আনসার হবে 11 ফ্যাক্টোরিয়াল বাই 2। আনসার হবে বি নাম্বারটা, ওকে। আনসার হবে বি নাম্বারটা। এবার সেটাও খুব সহজে একটা ম্যাথ, দল বা কমিটি গঠন সংক্রান্ত। বলা হচ্ছে 5 জন ছাত্র ও 5 জন ছাত্রী থেকে, তার মানে ছাত্র আছে 5 জন, ছাত্র আছে 5 জন। হ্যাঁ, খেয়াল করো, ছাত্র আছে 5 জন আর ছাত্রী আছে কয়জন? 5 জন। এখন ঘটনা কি ঘটছে? বলছে যে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে, যাতে অন্তত একজন ছাত্র থাকে, আবার একজন ছাত্রী অন্তর্ভুক্ত থাকে। তাহলে কেসগুলো এমন হবে না ভাই? তুমি যদি একজন ছাত্র নাও, এখান থেকে 4 জন ছাত্রীকে নিতে হবে। 2 জন ছাত্র নিলে 3 জন ছাত্রী নিতে হবে। 3 জন ছাত্র নিলে 2 জন ছাত্রী নিতে হবে। 4 জন ছাত্র নিলে 1 জন ছাত্রী নেওয়া লাগবে। আর কোনো কেস নেই, কারণ টোটাল কম্বিনেশন দেখো 5টা 5টা হয়ে যাচ্ছে। 1 জন নিলে 4 জন, 2 জন নিলে 3 জন, 3 জন নিলে 2 জন, 4 জন নিলে 1 জন, টোটাল হচ্ছে 5 জন হয়ে যাচ্ছে। সো আনসারটা হবে এই 5 জন থেকে 1 জন নাও, 5C1 ইন্টু হচ্ছে 5C4। তারপরে এই 5 জন থেকে 2 জন নাও, 5C2। 5 জন থেকে 3 জন নাও, 5C3। 5C3 ইন্টু 5C2, 5C4 ইন্টু 5C1। সবগুলাকে যোগ করে দিবা, তাইলেই আনসার হয়ে যাবে। ভাইয়া ছাত্র 6 জন ছিল। ও আচ্ছা, ছাত্র 6 জন, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে এখানে ছাত্র আছে হচ্ছে 6 জন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে কি লিখবো? 5-এর জায়গায় 6 লিখে দিব।
তাহলে 6 জন ছাত্র থেকে 1 জন, 6 জন থেকে 2 জন, 6 জন থেকে 3 জন, 6 জন থেকে 4 জন। ঠিক আছে? 6 জন থেকে 4 জন। তাহলে ভাইয়া ক্লিয়ার হইছে কিনা সবাই একটু সি লিখে দাও। ক্লিয়ার কিনা? সহজ ম্যাথ, কিন্তু এই সহজ ম্যাথ গুলাই পরীক্ষায় আসে, হ্যাঁ? সহজ ম্যাথ গুলাই পরীক্ষায় আসবে, এগুলো তোমাদের খুব পরিচিত ম্যাথ এবং ইম্পর্টেন্ট। দেখো এই যে ডিউতে 11, 12 সালে 9, 10, 5, 6 মানে বেশ রিপিট চলে আসে। অর্ঘ ম্যাক্সিমাম ক্লিয়ার না? জি ভাই, চিয়ার্স জানাইছে। আচ্ছা ঠিক আছে। এবার আসো, 10টা বইয়ের মধ্যে 4টা বই কত প্রকারে বাছাই করা যাবে যাতে নির্দিষ্ট 2টা বই সর্বদা থাকে? তো 10টা বইয়ের মধ্যে 4টা বই বাছাই করবো। ধরো 4টা বই বাছাই করতে চাও তুমি, নির্দিষ্ট 2টা বই সর্বদা থাকবে, তাহলে 2টা বই তুমি আগেই রেখে দিলা এই ঘরগুলাতে। তাহলে 10টা বইয়ের মধ্যে 2টা নির্দিষ্ট বই তুমি যদি রেখে দাও, তাহলে 10টা থেকে 2টা বাদ হয়ে যাচ্ছে, বাকি বই থাকতেছে 8টা। আবার 4টা বই যে তোমাকে নেওয়া লাগবে, আগেই কিন্তু তুমি 2টা নিয়ে ফেলছো, বাকি থাকে 2টা। আমি আবারও বলি, 10টা বই থেকে তোমাকে আগে 2টা বই সরাই ফেলতে বলতেছে, তাহলে 2টা বই আগেই তুমি সরাই ফেলে রেখে দাও। তাহলে তোমার কিন্তু 4টা বই যে নেওয়া লাগবে, তার মধ্যে 2টা অলরেডি নিয়ে ফেলছো, তাহলে অবশিষ্ট বই আছে 8টা, আর তোমার নেওয়া লাগবে আর 2টা, কারণ 4টার মধ্যে অলরেডি 2টা নিয়ে ফেলছো। তাহলে আনসারটা হবে 8C2। আনসারটা হচ্ছে 8C2। তাহলে আমরা বলতে পারি উপরে হবে 8 × 7, নিচে হচ্ছে 2 × 1, কাটাকাটি করলে 56/2, 28 আনসার। ক্লিয়ার কিনা ভাইয়া? একটু সি লিখে দাও চ্যাট বক্সে। ভাই সব ক্লিয়ার। ওকে ওকে, ওর ভাই এদের একটু ব্রেক দেওয়া উচিত না? একটু ব্রেক দিয়ে দেবো, অনেকক্ষণ ধরে বলতেছে ভাই, কাঁদতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 5 মিনিট ব্রেকে চলে যাই। ওকে, 5 আচ্ছা ভাই, মিনিট। এটা আর একবার একটু বলে তারপরে ব্রেকে যান ভাই, আচ্ছা কয়েকজন আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলছে ভাইয়া দেখো, মানে 10টা বইয়ের মধ্যে 4টা বইকে কত প্রকারে বাছাই করা যায় যাতে 2টা বই সর্বদা থাকবে। মনে রাখবা, সর্বদা যদি থাকে তাদেরকে আগেই তুমি বসাই দিবা। সর্বদা যদি থাকা লাগে, কারণ কি, তুমি 10টা থেকে 4টা যদি র্যান্ডম নেও, তাহলে কিন্তু ওই 2টা পার্টিকুলার বই বাদ চলে যেতে পারে, 2টা পার্টিকুলার বই বাদ চলে যেতে পারে। সো এই জন্য আমরা কি করতেছি, আগেই ওই 2টা পার্টিকুলার বই আমি নিয়ে নিতেছি। ধরো তুমি 10 জন ব্যক্তি আছে, এর মধ্যে 4জন ব্যক্তি তোমার কোম্পানিতে লাগবে, 10জন ব্যক্তি থেকে 4জন ব্যক্তিকে তোমার কোম্পানির জন্য তুমি নিবা। হ্যাঁ, এই 4জন ব্যক্তির মধ্যে তোমার আবার 2জন মানে চয়েজেবল ব্যক্তি আছে, যে এই 2জনকে আমি মাস্ট নিব। ফলাফল স্বরূপ তুমি যদি এমন করো যে র্যান্ডমলি 10জন থেকে 4জন বাছাই করো, তাহলে তোমার যে পছন্দনীয় 2জন আছে তারা কিন্তু বাদ পড়ে যেতে পারে। র্যান্ডমলি 10জন থেকে 4জন বাছাই করলে তোমার যে পছন্দনীয় 2জন আছে তারা বাদ পড়ে যেতে পারে। সেই জন্য তুমি রিস্ক ফ্রি হওয়ার জন্য আগেই 2জনকে নিয়ে নিলা, তাহলে বাকি ওই চয়েজেবল 2জনকে নিয়ে নিলা, বাকি থাকবে 8জন। এবার ভাই 8জন থেকে যে কোনো 2জনকে নাও, আর কোনো সমস্যা নাই, কারণ তুমি তোমার কাঙ্ক্ষিত 2জনকে পেয়ে গেছো। এবার বলো ক্লিয়ার কিনা? যারা বুঝো নাই এবার ক্লিয়ার হওয়ার কথা। কাউকে বুঝছে না? এখন ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমরা এখন আমাদের ঘড়িতে বাজে 11টা 53। তাহলে আমরা তোমাদের মনে অনেক কষ্ট দিছি, অনেকক্ষণ নিছি, 7 মিনিট ব্রেক দিলাম, যাও 2 মিনিট বোনাস ব্রেক, কারণ মাথাটা তো একটু হ্যাং হয়ে যাওয়ার কথা। একটা ম্যাথ ওপেন করে রাখি, চাইলে দেখতেও পারো। 7 মিনিট ব্রেক। তাহলে আমরা এক্সাক্ট একদম এখন হচ্ছে যে 54 বাজে, তো 12টা 1-এ শুরু করবো। 12টা 1।
ওকে, আমরা তাইলে শুরু করে দিই। হ্যাঁ, আমরা শুরু করে দিই। খেয়াল করে দেখো, এখানে বলছে যে একজন ব্যক্তির 6 জন বন্ধু আছে। একজন ব্যক্তির 6 জন বন্ধু আছে। কত প্রকারে সে এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে পারে? তাহলে ব্যাপারটা এমন যে 6 জন থেকে সে একজনকেও দাওয়াত করতে পারে, অথবা 6 জন থেকে 2 জনকেও দাওয়াত করতে পারে, অথবা 6 জন থেকে 3 জনকেও দাওয়াত করতে পারে, অথবা 6 জন থেকে 4 জনকে, 6 জন থেকে 5 জনকে, 6 জন থেকে 6 জনকে। তাহলে বলছে কত প্রকারে সে তার এক বা একাধিক বন্ধুকে, মানে কমপক্ষে একজন, হাইয়েস্ট কয়জন হবে? 6 জন। তো তোমরা এই সবগুলা যোগ করলে আনসারটা পাবা 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। ওকে, সবগুলা যোগ করলে পাবা 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। যোগ করে দেখবা, হ্যাঁ, এটাই আসবে আনসার। চাইলে এভাবেও তুমি যোগ করে আনসারটা লিখে দিতে পারো। হ্যাঁ, যদি এখানে 6C0 দিয়ে শুরু হইতো তাহলে আনসারটা 2 টু দি পাওয়ার 6 হইতো, কিন্তু এরকম টোটালটা যোগ করলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 হয়। এটাই আনসার। সো ক্লিয়ার হইলে ভাইয়া চ্যাট বক্সে সি লিখে দাও। টোটালটা যোগ করবে, এটা করলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। মানে আমাদের ক্যালকুলেশনটা ছিল এমন, 6C0 দিয়ে শুরু যদি হইতো, 6C0 দিয়ে যদি শুরু হইতো, এভাবে করে 6C6 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6। যদি এখানে 7 দিয়ে শুরু হইতো, 2 টু দি পাওয়ার 7 মানে 7C0, 7C1। 8C0 দিয়ে শুরু হইলে 2 টু দি পাওয়ার 8 হইতো। সো এই 6C0 এটার মান হচ্ছে 1 হয়। ওকে, 6C0 এটার মান 1 হয়, ফলে 1 প্লাস 6C1 থেকে এইভাবে আমরা 6C6 পর্যন্ত যাই। পরে হচ্ছে যে তোমার কি করা লাগে, এই 1টাকে আমরা এই পাশে নিয়ে যাই। আশা করি আইডিয়াটা ক্লিয়ার। তো অর্ঘ্য, বুঝছে না সবাই? ফিডব্যাক দান ভাইয়া। একটু দেখো তো চ্যাট বক্সে। ভাইয়া সিও আছে, রিপিটও আছে। ওই তো রিপিট হচ্ছে, যে করছি পরের বার রিপিট করছি, ওদের মনে হয় জাস্ট এইটা ইকুয়াল টু কিভাবে লিখলাম সেটা ফ্যাক্ট। 2 হ্যাঁ টু দি ওইটা পাওয়ার ফ্যাক্ট ভাই, 6 ওইটা একটু। মাইনাস 1, নিজে ভাইয়া বুঝাই দিছি তো। 6C0 থেকে 6C6 মানে 2 টু দি পাওয়ার 6 হবে। তোমার যদি 8C0 থেকে 8C8 হতো তাহলে 2 টু দি পাওয়ার 8 লিখতা। 10C0 থেকে 10C10 হলে 2 টু দি পাওয়ার 10 লিখতা। তো যাই হোক, 6C0 এর মান 1, 1টাকে তুমি এই পাশে নিয়ে যাও, তাহলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 হবে। এটাই আনসার। ওকে, এটাই আনসার। এবার আসো ছেদ বিন্দু রিলেটেড প্রবলেম, খেয়াল করো। বলছে দুইটা সমান্তরাল ভিন্ন ভিন্ন সরলরেখা, একটার উপর 12টা বিন্দু আছে। খেয়াল করো, ধরো একটার উপর 12টা বিন্দু, এই একটা বিন্দু, হুম, তারপরে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে একটা সরলরেখার উপর 12টা বিন্দু আছে, আর অন্যটার উপরে 5টা বিন্দু আছে। একটা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে খেয়াল করো, একটাই হচ্ছে 12টা বিন্দু আর একটা হচ্ছে 5টা বিন্দু। বলা হচ্ছে বিন্দুগুলা সংযোগ করে কতগুলা ত্রিভুজ অঙ্কন করা যাবে। সো কনসেপ্টটা একেবারেই সহজ। কতগুলা ত্রিভুজ? ভাই তুমি যদি যে উপর থেকে 2টা বিন্দু বাছাই করো, হ্যাঁ, উপর থেকে 2টা, নিচ থেকে একটা, দেখো তো ত্রিভুজ হয়ে যায় না? উপর থেকে 2টা, নিচ থেকে একটা, ত্রিভুজ। অথবা এমনও চিন্তা করতে পারতা, উপর থেকে একটা নিতা, নিচ থেকে 2টা, তাইলেও ত্রিভুজ হইতো। তাহলে কেস 1টা হচ্ছে এমন যে উপরের 12টা বিন্দু থেকে তুমি 2টা বিন্দু নিবা, ইনটু নিচের 5টা বিন্দু থেকে একটা বিন্দু বাছাই করলেই ত্রিভুজ হয়ে যাবে। উপরের 12টা বিন্দু থেকে নিচের 2টা বিন্দু নিবা, উপরের 5টা থেকে একটা, এই নিচের 5টা থেকে একটা। অথবা কেস 2 এমন হবে যে উপরের 12টা থেকে তুমি একটা বিন্দু নিলা, 5টা থেকে 2টা বিন্দু নিলা। তাহলে দুইটাই হচ্ছে ত্রিভুজ হওয়ার ঘটনা, কমপ্লিট ঘটনা। 2টা কেস যোগ করে দিলেই আনসার হয়ে যাবে। 2টা কেস যোগ করে দিলেই আনসার হয়ে যাবে। সো একটু চ্যাট বক্সে সবাই ফিডব্যাকটা দিয়ে দাও, বুঝছো কিনা। একদম সহজ ভাই, একদমই সহজ। অর্ঘ্য, ফিডব্যাক ম্যাক্সিমাম। ভাই ক্লিয়ার ভাই শুনি। আচ্ছা ঠিক আছে। এবার দেখো ভাই, 3টা কৌণিক বিন্দুর সংযোগে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে? এটা হচ্ছে NC3, সবার মনে আছে। আর কর্ণের সংখ্যার ফর্মুলা হচ্ছে NC2 - n। তাহলে ত্রিভুজ গঠনের ফর্মুলা হচ্ছে NC3,
কর্ণ গঠনের সংখ্যা হচ্ছে NC2 মাইনাস n। এটা তোমাদের সবার জানা আছে, সূত্রটা মনে রাখবা। এবার আসো, এখানে আমাদের কি বলছে, একটা পোল দেওয়া আছে যে n বাহু বিশিষ্ট কোন বহুভুজের 3টা কৌণিক বিন্দুর সংযোগে কতগুলা ত্রিভুজ গঠন করা যাবে। পোলটা আনসার করার ট্রাই করো। যে কোনো জ্যামিতিক কাঠামো কি নির্দেশ করে? সমাবেশ নির্দেশ করে। দেখি এটা কয়জনা কারেক্ট আনসার দেয়, এত সহজ একটা পোল দিছি, আশা করি কেউ ভুল করবা না। অলরেডি আশাটাকে ধূলিসাৎ করে দিছো, হয়তো খেয়াল করো না এই জন্য। এটা 45 সেকেন্ড সময় দিব। আর 3 সেকেন্ড। ওকে, আমরা পোলটাকে এন্ড করে দিচ্ছি। তো তোমরা ম্যাক্সিমামই কারেক্ট আনসার দিছো সি নাম্বার, NC3। একটু আগেই তো ভাই আমি লিখে দিলাম, হ্যাঁ, যে জ্যামিতিক কাঠামো মানে কি, জাস্ট কম্বিনেশন দিয়ে করবা, আর ত্রিভুজ মানে কি NC3 দিয়ে করবা। অনেকে হয়তো আবার তাড়াহুড়া করতে যে NP3 দিয়ে দিছো। যে কোনো জ্যামিতিক কাঠামো মানেই আসলে সমাবেশ, যে কোনো জ্যামিতিক কাঠামো মানেই সমাবেশ। আচ্ছা, এইবার খেয়াল করো, বলা হচ্ছে একটা সমতলে 13টা বিন্দু আছে। এই যে দেখো 13টা বিন্দু দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এইভাবে করে 13টা আছে, যার মধ্যে 6টা বিন্দু সমরেখ, মানে 6টা বিন্দু কি আছে, একই তলে অবস্থান মানে একই রেখায় অবস্থান করতেছে। এই বিন্দুগুলা সংযোগ করে মোট কয়টা ত্রিভুজ গঠন করা যাবে? আমরা নিশ্চয়ই জানি ত্রিভুজ গঠন করার জন্য কি করা লাগে। ত্রিভুজ গঠন করার জন্য তোমাকে কি করতে হবে, যে যতগুলা বিন্দু আছে সেখান থেকে 3টা করে বাছাই করা লাগবে। যতগুলা বিন্দু আছে 3টা করে বাছাই করবা, তাহলে 13টা বিন্দু 3টা করে বাছাই করে ত্রিভুজ হয়ে যাবে। কিন্তু ভাইয়া ঝামেলা আছে, এই 6টা বিন্দু সমরেখ না, এক সরল রেখায় অবস্থান করলে তাদের দিয়ে কখনো ত্রিভুজ গঠন করতে পারবা না। এক সরল রেখায় অবস্থান করলে তাদের দিয়ে ত্রিভুজ গঠন করা যাইতো না। তো এরকম কয়টা ত্রিভুজ গঠন করা যাবে না? যতটা বিন্দু সমরেখ আছে। তাহলে সমরেখ বিন্দু কয়টা বলো তো? 6টা। তাহলে এই 6টা থেকে 3টা করে নিয়ে যতগুলা ত্রিভুজ হয়েছে এই জিনিসটা তোমাকে বাদ দিয়ে দেওয়া লাগবে, কারণ সমরেখ বিন্দুগুলা কখনোই ত্রিভুজ গঠন করবে না। তো তোমরা ভাইয়া ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে ফিডব্যাকটা জানাই দাও। যারা সমরেখ থাকবে কখনোই ত্রিভুজ গঠন করবে না। তাহলে মোট বিন্দু থেকে 3টা করে নিয়ে ত্রিভুজ গঠন করবা, যারা সমরেখ আছে তাদেরটা বাদ দিয়ে দিবা। জি ভাই ক্লিয়ার। ওকে, ডান। এবার আসো, চ্যাট বক্সের প্রবলেম। হ্যাঁ অর্ঘ্য কিছু বলতেছো? বললাম যে চ্যাট বক্সের প্রবলেমটা হয়েছে ভাই, আমরা ওদের কাছে যে ক্লিয়ারের ব্যাপারটা চ্যাট বক্সে নেই না, হ্যাঁ চ্যাট হ্যাঁ হ্যাঁ। বক্সে হচ্ছে ভাই অনেক মানে মেসেজ চলে আসে ভাই, এটার জন্য মনে হয় হ্যাং করতেছে এই কয়দিন আচ্ছা ধরে। আচ্ছা 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 ভাইয়ারা দেখো, এই ম্যাথটা সবাই একটু মনোযোগ সহকারে শুনবা, হ্যাঁ। ইভেন কোনো ম্যাথ ভিডিওতে না দেখলে এই ম্যাথটা তোমরা রিপিট একবার দেখবা ভিডিওতে, ওকে? আচ্ছা, আমি তাও সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। এই যে প্রফেসর শব্দটি হতে প্রতিবারে 4টা করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়, হ্যাঁ। প্রফেসর শব্দ হতে প্রতিবারে 4টা করে নিয়ে কতভাবে সাজানো যায় এই ব্যাপারটা বের করতে বলছে। শুরুতে তোমার ডিউটি হচ্ছে এই প্রফেসর শব্দটিতে যেই কয়টা লেটার আছে সেগুলো তোমাকে আলাদা আলাদা করে ফেলতে হবে। কারা কারা একই বর্ণ একাধিকবার আছে সেটা লিখে ফেলো। খেয়াল করো, এখানে আর আছে 2টা, ও আছে 2টা, এস আছে 2টা। তাহলে 2টা আর আছে, 2টা ও আছে, 2টা এস আছে, হ্যাঁ। 2টা আর, 2টা এস, 2টা ও। আর ভাইয়া কি আছে? পি আছে একটা, এফ আছে একটা, ই আছে একটা। তাহলে যে কোনো ওয়ার্ড দিলে তোমার শুরুতেই দায়িত্ব হচ্ছে যে কোনটা কয়টা আছে সেই জিনিসটা আগে সিলেক্ট করে ফেলা। তাহলে 2টা আর আছে, 2টা ও আছে, 2টা এস আছে, আর সিঙ্গেল সিঙ্গেল ভাবে পি এফ ই আছে। এখন আমাদের চিন্তাগুলো এইভাবে করা লাগবে, যখন বলবে যে মানে 4টা করে বর্ণনে সাজাও, শুরুতে তুমি কি করবা, যে 4টাই ভিন্ন ভিন্ন নিবা, হ্যাঁ। এই যে দেখো আমরা হাতের অ্যারেঞ্জমেন্ট গুলো দেখাইছি, ফাঁকা ফাঁকা করে দেখাইছি, মানে তুমি স্টেপ বাই স্টেপ কাজটা করবা। শুরুতে 4টাই ভিন্ন নিবা, এরপরে কি করবা, আস্তে আস্তে মিল বন্ধন বাড়াবা। মিল বন্ধনটা কিভাবে বাড়াইছি খেয়াল করো,
যে এরপরে আমি দুইটা আঙুলকে একসাথে করছি, মানে আমি এখন চাচ্ছি যে দুইটা একই রকম নিব আর বাকি দুইটাকে ভিন্ন নিব। ওকে, আস্তে আস্তে মিলবন্ধন বাড়াবা। শুরুতে চারটাই ভিন্ন, এরপরে হচ্ছে দুইটা একই রকম, বাকি দুইটা ভিন্ন। মানে তুমি তোমার আঙুলগুলা দিয়ে যদি ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করো তাহলে দেখবে পরীক্ষার হলে ভুল হচ্ছে না। এরপর আরেকটু মিলবন্ধন বাড়াও। দুইটা একরকম তো ছিল, এবার বাকি দুইটাকেও একরকম নাও। তারপরে যদি সম্ভব হয় তিনটা একরকম নাও, তারপরে সম্ভব হলে চারটা একরকম নাও। মানে এই সিকোয়েন্সটা খেয়াল করলে যে চারটা ভিন্ন ভিন্ন থেকে চারটা একই রকম, আস্তে আস্তে সিকোয়েন্সিয়ালি আসবা। তুমি তোমার হাত গুনে গুনে করবা, দেখবা ইনশাল্লাহ ভুল হবে না। তাহলে শুরুতে চারটাই ভিন্ন, তারপরে দুইটা একই রকম, বাকি দুইটা ভিন্ন, দুইটা একই রকম, তারপরে অপর দুইটাও একই রকম, মানে আস্তে আস্তে মিলবন্ধন বাড়াচ্ছ। তারপরে তিনটা একই রকম, তারপরে চারটা একই রকম। হয়তো প্রত্যেকটা ম্যাথে সবগুলা কেস থাকবে না, বাট তুমি সিকোয়েন্সিয়ালি চিন্তা করবা, তাইলে ইনশাআল্লাহ আর ভুল হবে না। তাহলে আসো শুরুতে আমরা কেস গুলা সাজাই ফেলি। তাহলে প্রথম কেসটা কি? কেসটা হচ্ছে 1 নাম্বার কেসে দিলাম চারটি ভিন্ন ভিন্ন, চারটি ভিন্ন ভিন্ন। ওকে, চারটাই ভিন্ন ভিন্ন। তো এরকম একটা কেসও আমি লিখে রাখি। ধরো তুমি চারটা ভিন্ন ভিন্ন যে নিচ্ছ, আমি একটা ছক আকারে একটা একটা লেটারের মানে একটা ওয়ার্ড দেখাই দিই। ধরো একটা আর নিলা, একটা ও নিলা, একটা এস নিলা, একটা পি নিলা, চারটাই ভিন্ন ভিন্ন। এবার আসো 2 নাম্বার কেসে। আমরা বলছি এবার আস্তে আস্তে মিল বন্ধনটা বাড়াবো, যে দুইটা একই রকম, দুটি একই রকম, কমা অপর দুইটা ভিন্ন, কমা হচ্ছে অপর দুইটা ভিন্ন, অপর দুটি ভিন্ন। তাহলে আমি যদি, যেহেতু আমাকে চারটা করে নিতে বলছে, আমি একটা ছকের মধ্যে ওই চারটা জিনিস নিচ্ছি। ধরো দুইটা একই রকম, মানে কি দুইটা আর নিলা, একটা এস নিলা, একটা পি নিলা। ওকে, এবার দেখো ভাইয়া, দুইটা একই রকম, দুটি একই রকম, কমা হচ্ছে অপর দুইটাও একই রকম, অপর দুটিও একই রকম, অপর দুইটাও একই রকম। হ্যাঁ, অপর দুইটাও একই রকম, অপর দুটিও একই রকম। শুরুতে কেসগুলো সাজাই নিবা। এখানে আর কোনো কেস নেই, আমি দেখতেছি যে চারটা ভিন্ন ভিন্ন নিতে পারবো, দুইটা একরকম, দুইটা ভিন্ন, আবার দুইটা একই রকম, অপর দুইটা একরকম, এই 3 রকম কেস দিলেই হয়ে যাবে। এখন দুইটা একই রকম, অপর দুইটা একই রকম, একটা কেস সাজাই দিই। খেয়াল করো, ধরো আমি দুইটাই ও নিলাম, আবার দুইটাই এস নিলাম, নেওয়া যাবে। এখন ভাইয়া এই ম্যাথ গুলো যখন তুমি করবা, অবশ্যই তোমাকে গ্রুপ সিলেকশন চিন্তা করতে হবে। হ্যাঁ, গ্রুপ সিলেকশন চিন্তাটা এমন যে আমি যদি বলি যে একটা একটা করে গ্রুপ, ভিন্ন ভিন্ন গ্রুপ এখানে কয়টা আছে, এখানে আমি যদি বলি যে একজন একজন করে ভিন্ন ভিন্ন গ্রুপ প্রোভাইড করতে পারবে, এরকম কয়জন আছে? তাহলে দেখো, একজন আর আছে, একজন ও আছে, একজন এস আছে, একটা পি, একটা এফ, একটা ই, তার মানে 6টা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে। আমি যদি বলি যে এখানে গিফট দেওয়া হবে প্রত্যেক পরিবারের একজন করে, তাহলে ভিন্ন ভিন্ন কয়টা পরিবার তুমি এখানে পাবা? 6টা পরিবার পাবা। কিভাবে? আর একটা পরিবার, ও একটা পরিবার, এস একটা পরিবার, পি একটা পরিবার, এফ একটা পরিবার, ই একটা পরিবার। আমরা যদি বলি যে ঠিক আছে প্রত্যেক পরিবারের একজন সদস্যকে গিফট আমরা দিব, এলাকায় যে আমরা বললাম, তাহলে প্রত্যেক পরিবার থেকে ভিন্ন ভিন্ন সদস্য কয়জন আছে এখানে? 6জন সদস্য আছে। তো সমাবেশের জন্য কিন্তু মনে রাখবা ফর্মুলা হচ্ছে এনসিআর। একদম শুরুর পেজে আমি যেটা শুরু করছিলাম, বিন্যাস মানে হচ্ছে এনসিআর ইন্টু হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, মানে সমাবেশকে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলে তুমি বিন্যাস পেয়ে যাবে। তাহলে শুরুতে আমরা বলছি চারটাই ভিন্ন ভিন্ন, এখন আমাদের ভিন্ন ভিন্ন গ্রুপ আছে 6টা। হ্যাঁ, আবার আমি যদি বলি যে দুইটা একই রকম, এরকম গ্রুপ আছে কয়টা? চ্যাট বক্সে তোমরা লেখো তো। দুইটা করে প্রোভাইড করতে পারবে, একই রকম করে দুইটা প্রোভাইড করতে পারবে, এরকম কয়টা গ্রুপ আছে? দুইটা একই রকম এরকম প্রোভাইড করতে পারবে কয়টা গ্রুপ আছে? অর্ঘ সবাই ঠিক লিখতেছে? জি ভাই, 3টা। আচ্ছা, 3টা, মানে দুইটা করে প্রোভাইড করতে পারে এরকম গ্রুপ আছে 3টা। ওকে, তাহলে আমরা ভাইয়া সবসময় গ্রুপ সিলেকশনটা মনে রাখবো। তাহলে শুরুতে দেখো আমরা বলছি চারটাই ভিন্ন, এরকম ভিন্ন ভিন্ন প্রোভাইডিং গ্রুপ আছে 6টা, ভিন্ন ভিন্ন প্রোভাইডিং গ্রুপ আছে 6টা, 6টা থেকে তুমি 4টা ভিন্ন ভিন্ন নিলা। ওকে, তাহলে এটা হচ্ছে সমাবেশ। বিন্যাস করার সময় তুমি কি করবা? এই 64 কে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ, আর মানে হচ্ছে 4,
4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করবা, তাহলে আমার প্রথম 1 নাম্বার কেসটা হয়ে গেল। 6টা ভিন্ন ভিন্ন থেকে 4টাকে বাছাই করলা 64 উপায়ে। আর বিন্যাস মানে কি r ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ, r মানে হচ্ছে 4। তোমরা ভাইয়া প্রথম কেসটা বুঝে থাকলে চ্যাট বক্সে সি লেখো, ম্যাথটা আমাদের অনেক সুন্দর করে বুঝতে হবে। চ্যাট বক্সে সি লিখে দাও প্রথম কেসটা বুঝলে। এটা আমরা চাই সবাই যাতে ক্লিয়ার হয়। অর্ঘ্য ক্লিয়ার সবাই? জি ভাই। একজনও ক্লিয়ার না হইলে বলবা, এটা রিপিট করব। আচ্ছা এবার দেখো, না বলছে ভাই, দুই। রিপিট যদি করেন তাহলে একজন কয়েকজন ক্লিয়ার ছিল না আর কি, আচ্ছা ম্যাক্সিমামটা তাহলে বলছি। বলি, এটা বলি, হ্যাঁ এই মাত্র একটু ভালো করে বুঝাই দিই। দেখো ভাই, আমি যদি বলি যে একজন একজন করে প্রোভাইড করতে পারবে এরকম গ্রুপ কয়টা আছে, তোমাকে বললাম যে এখানে আমরা একটা এলাকায় গেলাম, যে ধরো মানে বন্যা দুর্গ্রস্ত লোক আছে, তাদেরকে হেল্প করবো, যে একটা করে কম্বল দিতে চাই, যে প্রত্যেক পরিবার থেকে একজন করে দিব। তাহলে একজন ই আসবে, একজন এফ আসবে, একজন পি আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দুইজন এস আসলে তো আমি তাকে দিব না, আমি দুইজন এস আসলে দিব না, আমি একজনকেই দিব, একজন ওকে দিব, একজন আর কে দিব। তাহলে একজন করে প্রোভাইডিং গ্রুপ কয়টা ভাইয়া? 6টা না? আর একটা, ও একটা, এস একটা, পি একটা, এফ একটা, ই একটা। তাহলে ওই 6টা গ্রুপ থেকে 4টাকে আমরা কি বলছি যে চার মানে 4টা করে নিতে হবে। তাহলে 6টা থেকে 4টা তুমি নিলা ভিন্ন ভিন্ন গ্রুপ থেকে। আর বিন্যাস মানে কি 64 ইন্টু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, ওকে। এই যে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করবো। অর্ঘ দুই একজনের প্রবলেম থাকলে তারা ভিডিও দেখবে, হ্যাঁ আমরা হচ্ছে ম্যাক্সিমাম কেসটা দেখি, কারণ হ্যাঁ ভাই, আমি তো ওটাই দেখছিলাম, আপনি বললেন না হ্যাঁ যে আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এবার দেখো ভাইয়ারা, দুইটা একই রকম, তাহলে দুইটা একই রকম এরকম প্রোভাইডিং গ্রুপ কয়টা আছে? 3টা না? এবার বলা হলো যারা যারা দুইজন দেখতে একই রকম তাদেরকে গিফট দেওয়া হবে। সো তাদের যে কোনো একটা গ্রুপকে গিফট দিব আমরা। দুইজন দেখতে একই রকম এরকম একটা গ্রুপকে আমরা গিফট দিব। তাহলে এই গিফট নেওয়ার জন্য কয়টা গ্রুপ হাজির হবে ভাইয়া তোমরা বলো তো? এই যে যারা দুইজন দেখতে একই রকম এরকম কয়টা গ্রুপ হাজির হবে? 3টা গ্রুপ। 3টা গ্রুপে এসে আমাদেরকে বলবে ভাই আমাদেরকে গিফট দেন। তাহলে আমরা দুইটা আলা গ্রুপ আছে, 3টা গ্রুপ থেকে একটা গ্রুপ সিলেক্ট করব। এগুলো কিন্তু গ্রুপ সিলেকশন, হ্যাঁ এটা গ্রুপ সিলেকশন, 3টা গ্রুপ থেকে একটা গ্রুপ সিলেকশন ইনটু, এখন ভাই এই একটা গ্রুপে কয়জন আছে? দুইজন না? তোমার আর বাকি কয়জন নেওয়া লাগবে? খেয়াল করে দেখো, ধরো 3টা গ্রুপ থেকে একজন গ্রুপ আমি নিয়ে নিলাম। তাহলে একজন গ্রুপ তুমি যদি নিয়ে নাও, তাহলে আমি বলবো যে তুমি ধরো এই গ্রুপটাকে এখন বাদ দাও। যে ধরো আমি আর আর নামক এই গ্রুপটাকে গিফট দিয়ে দিছি, আর আর নামক গ্রুপটাকে গিফট দিয়ে দিছি 3টা গ্রুপ থেকে একজন গ্রুপকে। এখন এই একজন গ্রুপ মানে কি, তুমি অলরেডি দুইজনকে কাভার করে ফেলছো, মানে দুইটা আর নিয়ে ফেলছো। হ্যাঁ দুইটা ভিন্ন ভিন্ন নেওয়া লাগবে। হ্যাঁ তোমরা আমাকে চ্যাট বক্সে জানাও এখন এই যে যেই কয়টা আছে এদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রোভাইডিং গ্রুপ কয়টা আছে বলো। চাইলে একটা ও আসতে পারবে, একটা এস, একটা পি, একটা এফ, একটা ই। তাহলে এখন বলো আমার এখন নেওয়া লাগবে আরো দুইটা ভিন্ন ভিন্ন। তাহলে এখন দুইটা ভিন্ন ভিন্ন প্রোভাইড করতে পারে এরকম গ্রুপ কয়টা আছে? আমি যদি আরটাকে বাদ দিয়ে দিই, তাহলে প্রোভাইডিং গ্রুপ কি? ও আছে, এস আছে, পি আছে, এফ আছে, ই আছে। তো তোমরা একটু চ্যাট বক্সে লেখো তো ভিন্ন ভিন্ন প্রোভাইডিং গ্রুপ কয়টা আছে? ভিন্ন ভিন্ন প্রোভাইডিং গ্রুপ কয়টা আছে? দেখো অর্ঘ সবাই ঠিক লিখতেছে নাকি? ভিন্ন ভিন্ন প্রোভাইডিং গ্রুপ না, মানে কি ভুল? 5টা লিখতেছে ভাই। হ্যাঁ 5টাই আছে, এই যে দেখো, চাইলে তুমি আচ্ছা, ওটা একটা বাদ দিয়ে। একটা আচ্ছা ও নিতে পারো, আর আরটা বাদ দিয়ে দিবা কারণ আরটাকে আগেই নিয়ে ফেলছি। একটা ও নিতে পারো, একটা এস, একটা পি, একটা এফ, একটা ই। থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমি এখানে কি লিখবো? এখানে লিখবো 5C2। এই 5C2 এটা আবার সিঙ্গেল সিঙ্গেল গ্রুপ, হ্যাঁ যে 5টা একটা একটা গ্রুপ আছে, 5টা থেকে তুমি দুইটা নিলা, ঠিক আছে। তাহলে এখন এটা হলো সমাবেশ। আর বিন্যাস করার জন্য 3C1 5C2 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করবা, কিন্তু তোমাকে একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা লাগবে। কেন ভাগ করবা? এই যে ভাই দুইটা আর দেখতে একই রকম, দুইটা আর দেখতে একই রকম, তাহলে সমাবেশকে তুমি আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতেছো, একই রকম থাকলে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবা। ক্লিয়ার কিনা? চ্যাট বক্সে সি লেখো। দেখো অর্ঘ ম্যাক্সিমাম ক্লিয়ার কিনা। হ্যাঁ ভাই। আচ্ছা ভাইয়া, লাস্টেরটা দেখো, দুইটা একই রকম অপর দুইটা একই রকম। তাহলে এখন তোমরা বলো যে দুইটা একই রকম এরকম প্রোভাইডিং গ্রুপ আছে কয়টা? 3টা না? দুইটা একই রকম এরকম প্রোভাইডিং গ্রুপ আছে 3টা। এই 3টা গ্রুপ থেকে তোমাকে এখন একবারে দুইটা গ্রুপ নিয়ে নেওয়া লাগবে। 3টা গ্রুপ থেকে দুইটা গ্রুপ নিয়ে নিলা। তাহলে 3টা গ্রুপ থেকে দুইটা গ্রুপ নিলে তোমার তো 4টা কভার হয়েই যাচ্ছে, দুইটা ও দুইটা এস।
তাহলে এটাই আমার সমাবেশ। তাহলে বিন্যাসটাকে কি করবা? বিন্যাসটাকে হচ্ছে 3c2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ভাগ দিবা, যেহেতু দুইটা ও আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, দুইটা এস আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে আমাদের আর কোনো কেস নাই। এখন কি করতে হবে ভাইয়া? এই পুরা 3টা কেস যদি তুমি সবগুলা যোগ করো তাহলে এইটা হয়ে যাবে সমাবেশ। এই কেসগুলো তুমি যদি যোগ করো তাহলে সেইটা হয়ে যাবে বিন্যাস। আশা করি ব্যাপারটা পিওরলি ক্লিয়ার। ওকে, তাহলে ভাইয়া একদম হোল ব্যাপারটা তোমরা বুঝছো কিনা সি লিখে দাও, মানে পুরা একদম ফুল কনসেপ্টটা। হ্যাঁ, সো এই ম্যাথটা বুঝে থাকলে তুমি আসলে অনেক ম্যাথ করতে পারবে একলা একলা। কারো একটু একটু ঝামেলা থাকলে ভাই একটু পরেই ভিডিওটা আপলোড হয়ে যাবে, তুমি তোমার প্রোফাইল থেকে একটু চাইলে দেখে নিতে পারো। অর্গ ক্লিয়ার না ম্যাক্সিমামই? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তো ভাই আমাদের আজকের যে স্লাইডগুলো ছিল এই পর্যন্তই ছিল। সো আশা করি তোমরা এই স্লাইডটা পড়লে উপকৃত হবা। সো তোমরা আবার নিজেরা আবার বাসায় একটু ভালো করে দেখো, ইনশাআল্লাহ তোমরা ভালো মতো বুঝবা। হ্যাঁ, আর যাদের একটু একটু সমস্যা ছিল ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ বুঝে যাবা, কোনো সমস্যা নেই। আর তোমাদের পিডিএফটা আমরা একটু পরে আপলোড দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই, তাই না সুফিয়ান ভাই? ধন্যবাদ ভাইয়া। ভাইয়া পিডিএফটা তাহলে একটু আপলোড করে হ্যাঁ দিয়ে ভাইয়া, দিন। এখনই দিয়ে দিবেন। সুফিয়ান ভাই, ওই যে আগেরটা কি হয়েছে, ওইটা জি ভাই, প্রথম আমি ওটা আপনি ওটা কিসে দেবো ভাইয়া? মেইল মেইল করে দেন ভাই একটু। আপনার মেল অ্যাড্রেসটা যদি একটু দিতেন ভাইয়া তাহলে। হ্যাঁ ভাই, আচ্ছা আমি আপনাকে মানে কিভাবে লিখবো, ওই যে চ্যাট বক্সে লিখবো? আপনি মোবাইলে মেসেজ দিলে ভালো হয়। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে ভাইয়া লিভ নিয়ে নিলাম। হ্যাঁ, লিভ নিয়ে নিলাম আমি। জি ভাইয়া, করতে পারেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে ভাইয়া, সবাইকে ধন্যবাদ তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাস করছো। এখনো যারা ডেইলি এক্সাম দাও নাই, ক্লাস শেষে অবশ্যই এক্সাম দিয়ে দিও। আর নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি রাখো। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।